তালিবানরা বলছে যে তারা বদলে গেছে, কিন্তু উড়ন্ত আমেরিকান প্লেন আঁকড়ে ঝুলে থাকা ওই মানুষগুলো অন্তত সে কথা বিশ্বাস করতে পারেনি। ওয়াশিংটন পোস্টে কয়েকদিন আগেই চরম সত্যি কথাটা লিখেছেন আফগান লেখক খালেদ হোসেনি। মুখে যাই বলুক, সন্ত্রাস আর আতঙ্ক থেকে তালিবানরা যে এক চুল সরেনি সেটা প্রতি মুহূর্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। 16 বছর ধরে আফগানিস্তানে থাকা এক বাঙালির মুখে উঠে এসেছে সেই হাড় হিম করা অভিজ্ঞতা। আমাদের প্রতিনিধিকে তিনি কি জানিয়েছেন এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো। সরাসরি কথা বলবো আফগানিস্তান ফেরত আরও 2 বঙ্গ সন্তানের সঙ্গে। এদিকে পঞ্চশির উপত্যকায় ক্রমশ তীব্র হচ্ছে লড়াই। নর্দার্ন অ্যালায়েন্সের দাবি গত 24 ঘন্টায় প্রায় 300 তালিবান জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে। পঞ্চশিরে তালিবানি কনভয় উড়িয়ে দেওয়ার মারাত্মক ফুটেজও আমাদের সামনে এসেছে। শোনা যাচ্ছে যে প্রতিরোধের মুখে শিশুদেরও পণবন্দি করছে তালিবান। অন্যদিকে আতঙ্কিত মানুষের ভিড়ে ঠাসা কাবুল বিমানবন্দরে ফের আজকে গুলি চলল। কাবুল থেকে কলকাতার খবরেও আসবো। ভোট পরবর্তী হিংসার তদন্তে নেবে কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গেলেন সিবিআই অফিসাররা। তবে সবার আগে দেখাবো পঞ্চশিরে ক্রমশ চড়ছে সংঘর্ষের পারদ। কিভাবে দেখুন। প্রতিরোধ দেখাচ্ছে পঞ্চশির। আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু এখনো অবধি উত্তর পূর্বের পঞ্চশির উপত্যকা দখল তো দূরের কথা, ছুঁতেও পারেনি তালিবান জঙ্গিরা। উল্টে রক্তক্ষয়ী সংঘর্ষে তাদের তালিবানের 3 কমান্ডার ও প্রায় 300 জন জঙ্গির মৃত্যু হয়েছে। পঞ্চশির কথার মানে 5টি সিংহের উপত্যকা। এই পঞ্চশিরে বসেই তালিবানের চোখে চোখ রেখে লড়াই চালাচ্ছেন পঞ্চশিরের সিংহ বিক্রম যোদ্ধাদের সংগঠন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট বা এনআরএফ, যার পুরোভাগে রয়েছে আফগানিস্তানের কিংবদন্তি তালিবান বিরোধী গেরিলা যোদ্ধা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ, আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে এবং প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী। প্রায় 10,000 যোদ্ধার বাহিনী দিয়ে তারা তালিবানের মুখোমুখি। তালিবান জঙ্গিরা পঞ্চশিরে ঢোকার চেষ্টা করলে শুরু হচ্ছে সংঘর্ষ। পঞ্চশিরের এই যারা রয়েছে তারা কিন্তু তালিবানের সামনে কোনো দিন মাথা নোয়ায়নি, বরং তালিবানরা কোনো দিন ওই যে পঞ্চশিরের জায়গাটা ওখানে ঢোকার মতো তাদের হয়ে ওঠেনি, কেউ ঢুকতে পারেনি। কারণটা কি, স্ট্র্যাটেজিক্যালি পঞ্চশির ইজ ভেরি ওয়েল লোকেটেড ইন দ্য সেন্স ইট ইজ আ ভ্যালি বাট সারাউন্ডেড বাই মাউন্টেন্স অ্যান্ড অল। যদি কোনো রকমে তালিবান ঢুকে পড়ে তাহলে কিন্তু এটা হবে দ্য সার্ভাইভাল অফ পঞ্চশির। পঞ্চশির উপত্যকার চারদিকে রয়েছে হিন্দুকুশ পর্বতমালা, আর পঞ্চশিরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে পঞ্চশির নদী। এই নদী পেরিয়েই একমাত্র পঞ্চশিরে ঢোকা সম্ভব। তালিবানকে চ্যালেঞ্জের সুরে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে টুইট করে বলেছেন, তালিবানরা পঞ্চশিরের প্রবেশপথে জড়ো হচ্ছে, কিন্তু এই এলাকা এড়িয়ে চলায় তাদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে, না হলে দেখা হচ্ছে। তার সহযোগী নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদও সুর চড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ডিকশনারিতে আত্মসমর্পণ শব্দটা নেই, তালিবানের কাছে মাথা নত করার প্রশ্নই আসছে না। একটা প্রদেশ থেকেই আমরা গোটা দেশের জন্য লড়ব। 1996 সালেও তালিবান এই পঞ্চশিরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু যে নর্দার্ন অ্যালায়েন্স তালিবানকে রুখে দিয়েছিল তার অন্যতম নেতা ছিলেন এই আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ। 2 দশক পর সেই প্রদেশে সেই তালিবানের বিরুদ্ধে লড়ছেন তার ছেলে আহমেদ মাসুদ। ব্রিটেনের স্যান্ডহার্স্ট থেকে মিলিটারি কোর্সের পর লন্ডনের কিংস কলেজ থেকে ওয়ার স্টাডিজ নিয়ে স্নাতক এবং তারপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। তারপরেও মাটির টানে আফগানিস্তানে ফিরে এসেছেন বাবার পথে হেঁটে তালিবানকে রুখতে। তবে তার লড়াইটা অনেক বেশি কঠিন, কারণ 1996 সালে তালিবানের বিরুদ্ধে লড়াইয়ে নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করেছিল ভারত, আমেরিকা, উজবেকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তানের মতন দেশ। এবার কি কোনো মহাশক্তিধর দেশ কিংবা পঞ্চশিরের আশেপাশে থাকা দেশগুলি পঞ্চশিরের পাশে দাঁড়াবে? এবিপি আনন্দ। গত সপ্তাহে যখন কাবুলের দিকে ক্রমশ এগিয়ে আসছে তালিবানরা, যখন সরাসরি এই অনুষ্ঠানে ছবিগুলো দেখাচ্ছিলাম, মনে হচ্ছিল যে একেবারে অশ্বমেধের ঘোড়া যেন কেউ আটকাতে পারছে না, অপ্রতিরোধ গতিতে দ্রুত কাবুলের দিকে তালিবানরা এগোচ্ছিল। আজ অবশ্য ছবিটা কিছুটা আলাদা। আমি শুরুতেই বলবো যে হ্যাঁ, অনৈতিকভাবে, চূড়ান্ত অনৈতিকভাবে শিশুদের পণবন্দি করার খবর যেরাম আছে, সেরাম
প্রতিরোধ হচ্ছে, এবং শুধুমাত্র পাঞ্চশির নয়, আরও এই মুহূর্তে এই অনুষ্ঠান যখন শুরু করছি অন্তত দুটো জায়গায় উপত্যকা থেকে প্রতিরোধ হচ্ছে, বহু তালিবানি জঙ্গির মৃত্যু হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং বহু জায়গা থেকে তালিবানদের অন্তত এখনো পর্যন্ত বলা যায় পিছু হটতে বাধ্য হচ্ছে তালিবানরা। আমি এটা নিয়ে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, কোথাও কি একটা রূপলি রেখা আছে? এই অনুষ্ঠান যখন শুরু করছি নর্দার্ন অ্যালায়েন্স দাবি করছে যে অন্তত 300 জন তালিবান সেনা তারা গত 24 ঘন্টায় সংঘর্ষে মারা গেছে। প্রচুর একাধিক প্রদেশে বন্দী হয়েছে তালিবানরা। পাজির প্রদেশে 50 জন তালিবান মৃত্যু হয়েছে, তাদের 20 জনকে বন্দী করেছেন প্রতিরোধকারীরা। কোথাও কি রূপলি রেখা? একদমই। ইনফ্যাক্ট যা মনে হচ্ছে কি নর্দার্ন অ্যালায়েন্স ওরা কিন্তু ক্রমশই আরও নিজেদের শক্তি বাড়িয়ে যাচ্ছে, এবং যারা যারা অ্যান্টি তালিবান লোকেরা যারা আছে, যারা যারা অ্যান্টি তালিবান এজেন্সিজ ফ্রান্টস যারা রয়েছে, ওরা কিন্তু নর্দার্ন অ্যালায়েন্সের সাথে জুড়ে যাচ্ছে। পাঞ্জশির ভ্যালি সম্বন্ধে অলরেডি আমরা জানি, ইট ইজ ভেরি স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড, এবং ওখানে ঢোকা একটাই রাস্তা হচ্ছে, দ্যাট ইজ সালাং ভ্যালি। সেই সালাং ভ্যালিটা ক্রস যদি না করতে পারে তাহলে কিন্তু পাঞ্জাশির ভ্যালিতে ঢোকা একদমই মুশকিল। এবং সালাং ভ্যালিটাকে একদম ওরা যেইভাবে ডিফেন্ড করে চলেছে সেটা কিন্তু তালিবান ফোর্সেসের জন্য খুব মুশকিল। ইতিমধ্যে প্রায় 300 জন তালিবান ফোর্সেসের লোকেদের অলরেডি কিন্তু খতম করে দিয়েছে এই অ্যান্টি ন্যাশনাল, এই যে অ্যান্টি তালিবান ফ্রন্টের লোকেরা যারা নাকি আবদুল্লাহ মাসুদের আন্ডারে আছে। এখন যা দেখা যাচ্ছে কি অনেক আফগান সেনাবাহিনীর লোকেরা যারা নাকি মারা যায়নি কিংবা যারা নাকি সারেন্ডার করেনি, ওরা কিন্তু ক্রমশই এদের দিকে চলে গিয়ে এবং যোগ দিচ্ছে, এবং ওদের সাথে যা অস্ত্রশস্ত্র ছিল সে নিয়েও কিন্তু ওরা এই অ্যান্টি তালিবান ফ্রন্টের যে একটা অর্গানাইজেশন যেটা তৈরি হয়েছে নর্দার্ন অ্যালায়েন্স, তাদের সাথে যোগ দিয়েছে। সো নাও ইট স্টর্ম ইজ গ্যাদারিং, মানে একদিনের মধ্যে তো এটা হবে না, কয়েকটা দিন লাগবে, কয়েক সপ্তাহ হতে পারে। তো এই যে গ্যাদারিং স্টর্ম হচ্ছে, এটা কিন্তু অশনি সংকেত তালিবানের জন্য। এবং আমি ঠিক এই কথার সূত্র ধরে কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে চলে যাব। কর্নেল দাস, একদিকে আহমেদ মাসুদের সঙ্গে এই ক্ষমতাচ্যুত সরকারের উপরাষ্ট্রপতি আছেন, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী আছেন, শুধু তারা নয়, ঠিক যেখানে আগের বক্তা বলছিলেন যে আফগান সেনাবাহিনীর যে এলিট ফোর্স যারা চূড়ান্ত প্রশিক্ষণ প্রাপ্ত তারা যোগ দিয়েছেন, এবং কোথাও নর্দার্ন অ্যালায়েন্সের শক্তি বৃদ্ধি হচ্ছে। এটা কি কোনোভাবে ডিসাইসিভ হতে পারবে, নাকি একটা বিচ্ছিন্ন প্রদেশ এবং যেখানে আলটিমেটলি সময়ের সঙ্গে সঙ্গে অনেক অবশ্যই লোকবলের দিক থেকে, সেনাবলের দিক থেকে নিঃসন্দেহে তালিবানরা এগিয়ে আছে এই মুহূর্তে, তারা উইন ওভার করবে, নাকি এটা কোনো অন্যদিকে নিয়ে যেতে পারে আফগানিস্তানকে? আমি জাস্ট 4টা পয়েন্ট বলবো। একদম। আহমেদ শাহ মাসুদ যখন এখানে কমান্ডার ছিলেন তখন এই পঞ্চশিরের জনসংখ্যা ছিল 1,30,000। বেশ। এখন সেটা আছে 1,73,000। কিন্তু 1,73,000 হলে যদি আমরা দেখি মোটামুটি 40 থেকে 60,000 মানুষ তারা কিন্তু তৈরি, এবং যারা হাইলি মোটিভেটেড, এবং সেই শক্তি নিয়ে তারপরে যখন এই যারা নাকি আফগান সেনাবাহিনীতে ট্রেন্ড আছে, এখনো বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের এখানে এসে যোগ দিতেই হবে, তা না হলে তাদের তো তালিবান মারবে। ঠিক। এবং তাদের ওখানে নিয়ে গিয়ে পুরো পাওয়ার কনসলিডেট করে। আরেকটা জিনিস যেটা দরকার, যে যেটা নাকি আগের যুদ্ধে, আগের যে তালিবান শাসনের সময় উজবেক জেনারেল দোস্তুম সে এসে, কারণ ব্যাপারটা হচ্ছে আপনি যদি দেখেন পঞ্চশীর এটা আফগানিস্তানের নর্থ ইস্ট, আর উজবেকিস্তানের বর্ডারটা ছোট, কিন্তু ওখান থেকে ওরা ইন্ডাক্ট করে জেনারেল দোস্তুম তার নর্থ ওয়েস্টে করে দুটো সেনাবাহিনীর মতো করে তৈরি করে প্রায় 1/3 অংশের উপর তাদের আধিপত্য ছিল। তারপর ওরা রোল ডাউন করে। এখন এইটা হচ্ছে পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে এইখানে যে নর্দার্ন অ্যালায়েন্স বলতে যেটা বোঝাচ্ছে, যেমন উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, যারা নাকি হিন্দুকুশ পর্বতের ওই দিকটায় রয়েছে, তারা কখনো চায় না যে এই তালিবান ওদের দেশে ঢুকুক, এবং তারাও আসবে।
তারাও এখানে আসবে নিজের স্বার্থে, কারণ তারা জানে একবার যদি তালিবান পাওয়ারে এসে যায় তখন ওখান থেকে ইনফিল্ট্রেশন হবে। অলরেডি আপনি বলছেন এই ফোর্স কার্যত আরো সংঘবদ্ধ হবে, তার কারণ হচ্ছে প্রত্যেকের অস্তিত্ব সংকটের জায়গা থেকে। কিন্তু আমি ঠিক দুটো কাউন্টার আর্গুমেন্ট দিয়ে আপনাদের দুজনের কাছে আসবো। আমি আরেকবার গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব। গ্রুপ ক্যাপ্টেন দাস, এর আগে এই নর্দার্ন ফোর্সের পেছনে আমি খানিকক্ষণ আগে অ্যানিমেশনেও দেখালাম যে মূল শক্তি কিন্তু ছিল মার্কিন সেনাবাহিনী, যে শক্তিটা এখন মাইনাস, যে শক্তিটা নেই। সুতরাং এই ফোর্স এর আগে যে ম্যাজিক কার্যত তারা দেখিয়েছে বহুবার আফগানিস্তানের মাটিতে, সেই ম্যাজিকের পুনরাবৃত্তি মার্কিন সেনাকে বাদ দিয়ে সম্ভব? একদমই সম্ভব। কেন কি সেটা তো এখন ঠিক হয়ে গেছে কি মার্কিন সেনা একবার বেরিয়ে গেলে আমার নিজের ধারণা কি পুরোপুরি রাশিয়ার একটা বড় বেস কিন্তু রয়েছে তাজিকিস্তানে এবং উজবেকিস্তানে। তো যে লজিস্টিক্যাল সাপোর্ট যেটা দরকার নর্দার্ন অ্যালায়েন্সের জন্য, সেটা কিন্তু এই তাজিকিস্তান এন্ড উজবেকিস্তান থেকে আসবে, পয়েন্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে কি আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ যেই মাত্র বেরিয়ে যাবে, ওরা কিন্তু পুরোপুরি আফগানিস্তান এবং পাকিস্তানের উপরে ইকোনমিক স্যাংশনস লাগু করে দেবে। আর এই ইকোনমিক স্যাংশনস যেই মাত্র আসবে, আফগানিস্তানের ইকোনমি অলরেডি ইন ডোলড্রামস, পাকিস্তানের ইকোনমি খুব একটা ভালো না, তখন পাকিস্তান অলরেডি আমরা জানি ইজ ইন গ্রে লিস্ট অফ হাতফ, একদম ওরা কিন্তু ব্ল্যাক লিস্টে চলে যাবে এবং আফগানিস্তানের যে টাকা যেটা আসছে থ্রু পাকিস্তান এন্ড আইএসআই, সেটা কিন্তু একদম চ্যানেলটা ভেঙে যাবে। তখন এই ফাইটার্সরা ওরা কিন্তু টাকা ছাড়া ওরা কিছু বুঝে না, ফর দেম দ্য রিলিজন ইজ মানি এবং টেরর। তো তখন কিন্তু এই ফাইটার্সরা কিন্তু তখন আফগানিস্তান বুঝবে না, তখন ওরা বুঝবে কোথায় যাবে। তো সাম অফ দেম উইল গো টু চায়না, উগের প্রভিন্স, যেখানে নাকি অলরেডি একটা সিচুয়েশন রয়েছে, এবং অন্যরা চলে যাবে আইদার ইন ওয়েস্ট এশিয়া, কিছুটা চলে যাবে বালুচিস্তান। তো এই যে অর্থনৈতিক অবরোধের কথা বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আরেকবার কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসবো একেবারে কাউন্টার আর্গুমেন্টটা নিয়ে। যে সংখ্যার কথা হচ্ছিল, নিঃসন্দেহে এখনো পর্যন্ত যে ফিগার আমাদের হাতে আছে সেটা তালিবান এই সেনার সংখ্যা হচ্ছে 70 থেকে 80,000, এবং নিঃসন্দেহে এই আহমেদ মাসুদের যোদ্ধারা তার থেকে অনেক কম, অনেকে বলছেন অন্তত 7 গুণ কম। আমি বলছি এই ফোর্স নিয়ে এই 70,000 তালিবান সেনাকে মোকাবিলা করা সম্ভব কিনা, এবং এক্ষেত্রে 71-এর যুদ্ধের উদাহরণ আপনি দিতেই পারেন যে মেজর কুলদীপ সিং চাঁদপুরীর যে অসাধারণ বীরত্ব, সেটা এই নর্দার্ন অ্যালায়েন্সের সেনা দেখাবে কিনা সে তো একমাত্র সময় বলবে, কিন্তু সম্ভব। আমি বলছি 7 কিংবা 8 গুণ বেশি সংখ্যক তালিবানি সেনার মোকাবিলা করা, এই আমি ধরে নিচ্ছি যে চূড়ান্ত প্রশিক্ষিত এই সেনার পক্ষে, একেবারে এলিট ফোর্সের পক্ষে সম্ভব। কারণ পাহাড়ি যুদ্ধে আমাদের মনে রাখতে হবে যে প্রতিরক্ষা ভূমিকায় রয়েছে, যে ডিফেন্ড করছে, তার শক্তিটা সবচেয়ে বেশি। আর ও যদি হাইটটা দখল করে, আর সামনের যে ভ্যালি, কারণ আপনি যদি দেখেন পানসির, আপনি ম্যাপটা যদি দেখবেন ছোট ছোট উপত্যকা, এখন উপত্যকাগুলি ছোট হওয়াতে ওদের ট্রুথ ডেপ্লয়মেন্ট মানে ডেপ্লয়াবিলিটিটা কনসেন্ট্রেটেড হবে। যেই মুহূর্তে ট্রুপ কনসেন্ট্রেটেড, কারণ ওরা তো সোজা পাহাড়ে উঠতে পারবে, ওকে ভ্যালি দিয়ে এগোতে হবে। সঙ্গে সঙ্গে ইট উইল বি এ আইডিয়াল টার্গেট ফর এয়ারফোর্স হুইচ উইল বি প্রোভাইডেড বাই আমেরিকা, কারণ কাস্পিয়ান বেসিনে আমেরিকার 3টা এয়ারবেস আছে, ওর যুদ্ধ জাহাজ থেকে প্লেন উঠে এসে করার দরকার নেই। আর যদি নাও হয়, এখানে যারা পাহাড়ের উপরে বসে আছে তারা লং রেঞ্জ মেশিন গান, মর্টার, এইটা দিয়ে ওগুলিকে নিধন করবে। এবং পাহাড়ি যুদ্ধে আমরা যেটা বলি, হাইট দখল করো আর ভ্যালি ডমিনেট করো, কমিউনিকেশন নেটওয়ার্কের উপর ডমিনেট রাখো ইন টার্মস অফ ইউর অবজারভেশন এন্ড ফায়ার পাওয়ার। এই যে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, 1979 সালে ভিয়েতনামকে আক্রমণ করলো চীন, 2 দফায় 3 লক্ষের উপর সৈন্য নিয়ে। ভিয়েতনামিরা কি করলো? পাহাড়ের উপর বসে থাকলো, সাফিসিয়েন্ট অ্যামুনিশন খাওয়া। ভিয়েতনামের আক্রমণ করলো কেন? ভিয়েতনামকে শিক্ষা দিতে। তারপর যখন ওদের লজিস্টিক লাইন যাচ্ছে, সেগুলির উপর ভিয়েতনাম আক্রমণ করলো, এবং চায়না শিক্ষা দিতে গিয়ে শিক্ষা নিয়ে আসলো। 33,000 সৈন্য মারা গেল, 50,000-এর উপর আহত। ভিয়েতনামের কিছুই। তো পাহাড়ি যুদ্ধের একটা আলাদা একদম। আপনি বলছেন আপনারা দুজনেই একমত যে সম্ভব, তালিবানদের মোকাবিলা করা সম্ভব। আমি এখানে একেবারে আফগানিস্তানের ভেতরে বছরের পর বছর যিনি আছেন
এবং থেকেছেন সেই রকম একজন মানুষের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। এই বেহালার শখের বাজারের সংঘমিত্রা দফাদার, কাবুলিওয়ালার আর এক বাঙালি বউ বলা যায়। তিনি এই মুহূর্তে আমরা যখন এই অনুষ্ঠান করছি আফগানিস্তান থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পাচ্ছেন না। সঙ্গে তার 18 বছরের ছেলে এবং 6 বছরের মেয়ে আছে। কীরকম এই মুহূর্তে তালিবানিদের পরিস্থিতি, তাদের অ্যাটিটিউড, তাদের অ্যাপ্রোচ কীরকম, একেবারে বিস্তারিত তিনি আমাদের বলেছেন। একই সঙ্গে জানিয়েছেন যে একটা হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন, কিন্তু দুর্ভাগ্য যে এই মুহূর্তে সেই হাসপাতাল বন্ধ আছে। নিঃসন্দেহে তার পুত্র, তার পরবর্তী প্রজন্ম রীতিমতো শঙ্কিত তালিবানদের নিয়ে। দেখুন প্রতিবেদন, তারপর অবশ্যই এই নিয়ে আলোচনা আসবে। আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমাকে নিয়ে যান এখান থেকে। আমি দুটো বাচ্চা নিয়ে এত অসহায়, আমি এখানে আমি আর পারছি না, আমি আর পারছি না। সুদূর আফগানিস্তানে বাড়ি থেকে বের করে বঙ্গতনয়াকে গুলিতে ঝাঁঝরা করে খুন করেছিল তালিবান জঙ্গিরা। সেই সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক লেখা কাবুলিওয়ালার বাঙালি বউয়ের সূত্র ধরে তালিবান অত্যাচারের কথা জানতে পেরেছিল সবাই। ফের তালিবানের দখলে আফগানিস্তান, আর তালিবান শাসনে 2 সন্তানকে নিয়ে কাবুল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আফগানিস্তানের শারানে আটকে পড়েছেন আরও এক কাবুলিওয়ালার বাঙালি বউ। আমি এখানে নার্সিং এর কাজ করি। এখানে এখন এরকম সিচুয়েশন যে এত আতঙ্কে আছি আমরা যে কিছুই বলার নেই। কখন যে কি হবে কিছুই বুঝতে পারছি না। বেহালার মেয়ে সংঘমিত্রা প্রায় 16 বছর ধরে রয়েছেন আফগানিস্তানে। বছর 4 আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর থেকে সেখানে একটি হাসপাতালে নার্সের কাজ করেন তিনি। বর্তমানে কি ভয়াবহ পরিস্থিতি সেখানকার, তা উঠে এসেছে সংঘমিত্রার কথায়। 15 বছরের উপরে যে মেয়েরা আছে তাদের ধরে ধরে বিয়ে করছে, আর মানে যারা ইয়াং মানে মহিলারা আছেন যাদের হাজবেন্ড তাদের কাছে থাকেন না তাদেরও ছাড়ছেন না। এখন শুনছি ছোট বাচ্চা মেয়েদেরও ছাড়ছে না। তালিবানরা সব মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছে, চেকিং করছে। আর চেকিং করার সময় যদি একটু এদিক ওদিক হচ্ছে এমন ধরে ধরে মারছে, চাবুক মারছে, বন্দুকের বাট দিয়ে মারছে তাদের। আর আমার যেখানে কাজ করি সেই হসপিটালও আজকে বন্ধ হয়ে গেল। তালিবানরা সব নিয়ে নিয়েছে, বলছে যে স্যালারি দেওয়া হবে না, পেশেন্টদের খাওয়া দাওয়া দেওয়া হবে না। ছেলে মেয়েকে নিয়ে কার্যত গৃহবন্দী অবস্থায় চরম উৎকণ্ঠায় রয়েছেন সংঘমিত্রা। আমাদের বাড়ির পাশ থেকে যাচ্ছে, তারপরে সেই জোরে জোরে সে ওদের গানগুলো বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, ওইগুলো শুনলেই তো বুকের মধ্যে ধরপড় শুরু হয়ে যায়। আমার ছেলে বাইরে বেরিয়েছিল, আমার ছেলেকে ধরে বলেছে কি তুমি এত সুন্দর, এত লম্বা চওড়া তোমার ফিগার, আমাদের এখানে অনেক ওয়েপেন্স আছে, ওয়েপেন্স গুলো আমি তোমাকে দেব, তুমি এসে আমাদের সঙ্গে দাঁড়াও। ওরা জওয়ান ছেলেদেরকে নিয়ে যায় নিজের সাথে, নিজের ফৌজে দাঁড়িয়ে দেয়, তারপর ওদেরকে মেশিন দেয়, গানস দেয়, তারপর ওরা যা খুশি ওরা ওর সাথে করতে পারে। ওদের কাছে যেতে হয়, তারপর ওরা কথা বলে, ওদের নিজের আর্মিতে মানুষকে ভর্তি করে নেয়, তারপর গানস দিয়ে দেয়। জ্বলছে কাবুল, মৃত্যু হচ্ছে বহু মানুষের। এই পরিস্থিতিতে ভারতে ফিরতে চান সংঘমিত্রা। সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা দেখলেন আমার সহকর্মী সমিত সেনগুপ্তের একটি বিশেষ রিপোর্ট। এই পর্বে আমরা 2জন মানুষের সঙ্গে কথা বলবো যারা কাবুল থেকে একেবারে সদ্য ফিরেছেন। একজনের চোখে তালিবানদের অত্যাচারের ছবি একেবারে স্পষ্ট, আর আরেকজন মনে করছেন যে তালিবান জামানা ওই রকম দুঃস্বপ্নের মতো এরকম ব্যাপারটা নয়, এবং পরিস্থিতি স্বাভাবিক হলে এমনকি তিনি ফিরে যেতেও বোধহয় সেই রকম আপত্তি নেই। আমি প্রথমে কিষাণ গুরুংয়ের কাছে যাব। কিষাণ, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, আপনি ইটালির দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, প্রায় 4 বছর। তালিবানি অত্যাচারের কোন ছবি আপনার চোখে ধরা পড়েছে, এবং এই যে তালিবানরা আজকে দখল করেছে, এই দখলের যে প্রক্রিয়াটা, সেইটাকে কতটা বিপজ্জনক একজন নাগরিকের পক্ষে, অথবা আপনারা যারা জন্মভূমি থেকে এতটা দূরে কাজ করছেন, তালিবান তাদের পক্ষে কতটা বিপজ্জনক? দেখুন, আমি যখন 15 তারিখে আমরা যখন ডিউটিতে ছিলাম সকাল থেকে, আমরা বন্ধু বান্ধব সবাই 15 আগস্টের একদম মানে জয় জয় করে মানে সব মানে নিজের বুকে বুকে জড়িয়ে ধরছিলাম। তারপরে আমরা যখন ডিউটিতে ছিলাম, ডিউটি থাকাকালীন তারপরে কোনো মানে শুনিনি। তারপরে কিছু সময় পরে বললো যে ওরা মাজারে শরীফে ঢুকে গেছে তালিবানরা, আমাদের ওখান থেকে 150 কিলোমিটার দূরে। তারপরে 11টার সময় আবার খবর আসলো, 11টার সময় খবর আসলো যে ওরা আমাদের কাছ থেকে কাবুল থেকে 50 কিলোমিটার দূরে আছে।
50 কিলোমিটার দূরে তখন আমরা ডিউটিতে একদম নিজেদের মানে নিজেরা বন্দুক নিয়ে বসে রয়েছি, AK-47 নিয়ে বসে রয়েছি। তারপরে আবার যখন বললো যে কাবুলের মধ্যে, কিছুক্ষণ পরে বললো যে কাবুলের মধ্যে ওরা ঢুকে গেছে। তারপরে দেখলাম যে ইটালি অ্যাম্বাসি যারা অ্যাম্বাসেডর মানে ছিল কাজ করে যারা, তারা গাড়ি নিয়ে 10টা গাড়ি নিয়ে হঠাৎ করে বেরিয়ে গেল। তখন আমরা গেট থেকে বন্দুক নিয়ে ওদেরকে দুই পাশের গাড়ি আটকানোর জন্য ওদেরকে একদম রাস্তা ক্লিয়ার করে ওদেরকে পাঠিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আবার 4টে গাড়ি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা আবার আমাদেরকে খবর আসলো যে আমাদের যে হেনরি বলে ছিল এমডি, উনি বলল যে তোমাদের কন্ট্রাক্ট শেষ হয়নি, তোমরা কোথাও যাবে না। তখন আমাদের কাছে খবর আসলো যে নাইট ডিউটি আর আসবে না, আমরাই থাকতে হবে। তারপরে আমাদের প্রজেক্ট ম্যানেজার মিস্টার ক্র্যাক বলল কি যে তোরা ডিউটি করতে থাক, আমি 4:30টায় বেরিয়ে যাচ্ছি, তারপরে তোদেরকে খবর দেবো। হঠাৎ আমাদের 4:30-6টার মধ্যে খবর আসে যে তোমরা আমাদের কন্ট্রাক্ট শেষ, যে তোমরা বেরিয়ে যাও হাতিয়ার জমা করে। আমরা বাক্সের মধ্যে হাতিয়ার ঢুকিয়ে, বডি আর্মার ঢুকিয়ে তারপরে আমরা গাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমরা ওখানকার পুলিশকে বের করে দিয়ে, যে ইটালিয়ান এমবিসিতে পুলিশ ছিল তাদেরকে বের করে দেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে রাস্তা ধরে আমাদের বাসস্থানে চলে গেলাম। সেই বাসস্থানটার নাম হচ্ছে গোর্খা হাউস। গোর্খা হাউসে যাওয়ার পরে আমরা ওখানে জামা প্যান্টও ছাড়লাম না, কিছুই করলাম না। হঠাৎ বললো যে তোরা বাক্সগুলো গোছা। আমরা বাক্সের জামা প্যান্টগুলো সব গুছিয়ে তারপরে আমি একজন দীপেন শেরপা বলে একটা ছেলে ছিল, তাকে বললাম যে ভাই চল তাড়াতাড়ি খাবার টাবার খাই, আজকে তো আর কিছু রান্না ফান্না করেনি, হয়তো কুককে গিয়ে জিজ্ঞেস করি। কুককে গিয়ে জিজ্ঞেস করার আগে তখন আমরা দেখি ওখানে ডাল ভাতই পড়ে রয়েছে। ওই ডাল ভাতই খেলাম। কুকরা কেউ ছিল না, ওরা নিজের বাসস্থানে চলে গেছিল ছেড়ে ওই গোর্খা হাউস। তারপরে আমরা ওখান থেকে হঠাৎ আসি, বললো হঠাৎ এসে তখন বললো যে আজকে আমরা যাব না, সকালে যাব। হঠাৎ 15 মিনিটের মধ্যে খবর আসলো যে আমরা এখান থেকে ডেনমার্ক এমবিসিতে, এখানে সেফ জোন নয়, এখান থেকে ডেনমার্ক এমবিসি সেফ জোনে। তখন আমরা রাস্তা করে 10 জন করে বেরোচ্ছে। তখন ফার্স্ট গ্রুপ বেরিয়ে গেল, সেকেন্ড গ্রুপে আমরা 10 জন বেরোচ্ছিলাম। 10 জন বেরোনোর পরে রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, তখন দেখলাম যে একটা গাড়ি, পুলিশের গাড়ি পড়ে রয়েছে সামনে, সামনে ল্যান্ড ক্রুজারও পড়ে রয়েছে, অনেক গাড়িগুলো পড়ে রয়েছে। তখন পুলিশের গাড়ি দেখলাম, পুলিশের গাড়ির চাবি খোলা, চাবি ছিঁড়ে গেছে। একজন বললো যে আমি গাড়ি চালাতে পারি। হঠাৎ গাড়ি স্টার্ট করলো। তারপরে আমাদের ওখান থেকে একজন সেলিম বলে আমাদের সাথে কাজ করে, সেলিম, উনি আমাদেরকে মানে নিয়ে যায়। আপনি ইটালির দূতাবাস ছেড়ে ডেনমার্কের দূতাবাসে গেলেন। আমি বলছি তালিবানি অত্যাচারের কোন ছবি আপনাদের চোখে পড়েছে? কেন মনে হচ্ছে যে তালিবানরা আফগানিস্তানের পক্ষে খারাপ? আমাদের মধ্যে আমাদেরকে কিছু করেনি, তবে আমরা রাস্তায় যখন যাচ্ছিলাম, রাস্তায় ডেনমার্কের সামনে গেটে ওরা আমাদের আটকিয়ে সব খোঁজাখুঁজি করছে, ঠিক আছে? খোঁজাখুঁজি করার পরে মানে তালাশি ফালাশি করলো, করার পরে বললো তোমরা কোন দেশের? আমরা বললাম ইন্ডিয়ান। তো আমাদের বললো, আমাদের আস্তে করে ওখানে ডেনমার্কের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে ওরা ঘিরে রেখেছে অবশ্য। আমরা ওখান থেকে আবার 17 তারিখে, 15 তারিখ ওখানে বসলাম, 16 তারিখে ওখানে বসলাম। 17 তারিখে আমরা বেরিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, তখন আমরা দেখলাম যে তালিবানরা যে এলোপাতারি গুলি চালাচ্ছে রাস্তায়, এলোপাতারি গুলি চালাচ্ছে। তারপরে আমরা তখন ভাবলাম যে আমরা বাঁচবো কি বাঁচবো না আজকে। তারপরে ওরা তো যেভাবে গুলি চালাচ্ছে দেখলাম। তারপরে দেখার পরে আমাদের একজন তালিবানেরই বড় একজন নেতা এসে সামনে রাখলো। তার আগে আবার আমাদের চাবুকের ভয় দেখালো। চাবুকের ভয় দেখানোর সময় আমি তখন হাত ওপর করে আমার কোন দেশে জিজ্ঞেস করার সময় আমি আমার হিন্দুস্তান আর ইন্ডিয়ান নামই ভুলে গেছিলাম, যে আজকে হয়তো আমরা থাকবো কি থাকবো না। তারপরে আমাদের এক জায়গায় জোট করিয়ে, আমি তখন ভাবলাম যে এর আগে তালিবানরা এইভাবে এক জায়গায় বসিয়ে রেখে তো একেবারে গুলি চালিয়ে সমস্ত লোককে তো মারবে না, ওইটাই ভাবছিলাম। তারপরে তার আগে দেখলাম গাড়িতে সমস্ত কিছু আপনার যে মানে গাড়ি ব্লাস্ট করে রেখে দিয়েছে। তারপরে বন্দুকের গুলিগুলো রাস্তায় পড়ে রয়েছে। তারপরে আমাদের আবার ব্রিটিশ আর্মিরা এসে আমাদের একটা দা বারেন বলে হোটেলে নিয়ে যায়। দা বারেন হোটেলে নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে রাস্তায় ছিলাম, ওদের মানে বাউন্ডারির ভেতরে রাস্তার মধ্যে আমরা পড়েছিলাম। তার আগে আমরা জামা প্যান্টগুলো সমস্ত ডেনমার্কেই ফেলে এসেছিলাম, আর একটাই জামা প্যান্ট পরে এসেছিলাম, যে আমাদের বলেছে যে বাক্স ফেলে যেতে, তার জন্য আমরা বাক্স সব ফেলে এসেছিলাম। তারপরে আমরা একটাই ড্রেসে ছিলাম। তারপরে ফিরে আসার রাস্তায় একেবারে তালিবানদের গুলি চালানো এবং চাবুকের ভয় দেখানো ইত্যাদি এই সমস্ত কিছু আপনাদের ফেস করতে হয়েছে। আমি তমাল ভট্টাচার্যের কাছে আসবো। তমাল, আপনি আফগানিস্তানেরই ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক।
পরিস্থিতি স্বাভাবিক হলে এমনকি তালিবান শাসিত আফগানিস্তানেও ফিরে যেতে আপনার কোনো আপত্তি নেই। আমি একটা জিনিস, যেহেতু আপনি সেই টিমের মধ্যে ছিলেন এবং সব থেকে ভালো অভিজ্ঞতা আপনার হয়েছে, সংবাদ মাধ্যমে শনিবার হঠাৎ এই দেশে ভারতবর্ষে একটা খবর রটে গেল যে এক ঝাঁক মানুষকে কিডন্যাপ করেছে তালিবানরা এবং তার মধ্যে ভারতীয় আছে, সব থেকে দুর্ভাগ্যের আশঙ্কা যে বাঙালিরাও আছে। সেই গ্রুপে আপনি ছিলেন এবং তারপরে ক্রমশ যত দিন এগোলো তারপরে বোঝা গেল যে সেটা কিডন্যাপিংয়ের ঘটনা নয়, আসলে চেকিং ইত্যাদি ক্রস চেকিং এটা হচ্ছিল। প্রায় 200 জন মানুষকে এইভাবে আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। একটু যদি তমাল একেবারে আপনার অভিজ্ঞতা বলেন, ঠিক কি হয়েছিল সেদিন? আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছিল যে সেদিনকে আমরা তার আগের দিন রাত থেকে প্রায় 20 ঘন্টা অবধি এয়ারপোর্টে যে নর্থ গেট ছিল আমরা ওখানে অপেক্ষা করছিলাম। সেখানে আমাদের 7খানা বাস ছিল, সমস্ত ইন্ডিয়ান এবং যারা যারা অন্যান্য দেশের লোক ইন্ডিয়ান মানে এমবাসি থ্রু ই ভিসা ফিলিং করে বেরোবার চেষ্টা করছিল, তারাও ছিল। তো এখন ঘটনা হচ্ছে গিয়ে আমাদের যে কোঅর্ডিনেটর ছিল জোহেব বলে একজন, তিনি খুব হেল্প করেছেন, কিন্তু তিনি জানতেন না যে থ্রু নর্থ গেট নোবডি ক্যান এন্টার দ্য এয়ারপোর্ট। ওকে, আপনাকে ঢুকতে গেলে ইউ হ্যাভ টু গেট থ্রু দ্য মেইন গেট অফ দি হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরে কি হলো, যখন নাকি 17-18 ঘন্টা এরকম হয়ে গেল, কেউ টয়লেট যেতে পারছে না, খাবার পাচ্ছে না, ইটস আ হরেবল কন্ডিশন, আনস্পিকেবলি হরেবল। তখন হঠাৎ করে আমি দেখলাম কয়েকজন স্থানীয় তালিবান কমান্ডার, দেখে বোঝা গেল, কারণ ওরা 3টে ভাগে কাজ হয়। একটা হচ্ছে তালিবান অ্যাডমিনিস্ট্রেটর, 2 নম্বর হচ্ছে গিয়ে তালিবান ফাইটার্স, 3 নম্বর হচ্ছে তালিবান এনফোর্সার্স, ল এনফোর্সার্স। এই 3টে ভাগে তালিবানি শাসন চলে, এটা আমার নিজের চোখে দেখা। তো আমি তখন দেখলাম তালিবান অ্যাডমিনিস্ট্রেটররা আমাদের যে কোঅর্ডিনেটর ছিল তাকে একটা ঠাসিয়ে চড় মারে খুব জোরে, তার মোবাইল কেড়ে নেয়। জোহেব হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আফগান সম্ভবত, কারণ তিনি দিল্লিতেও থাকেন। তো আমরা সবাই ভয় পেয়ে যাই যে কি হলো, কিন্তু আমার এটাও মনে ছিল যে তালিবান কমান্ডার্সরা যখন আমাদের কারদান রেসিডেন্সিতে আমাদের সাথে বৈঠক করে, তারা আমাদের কিন্তু প্রথম থেকেই বলেছিল যে উই উইল নেভার টাচ ইউ, উই উইল নেভার ডু এনিথিং, ওকে, আমরা আপনাদের হেফাজত করব, আপনাদের দেখে রাখবো, আপনাদের খিদমতও করব। তখন আমি ভেবেছিলাম যে আর যাই হোক কোনো কিছু খারাপ হয়তো হবে না, কিন্তু তারপরে হঠাৎ দেখলাম বেশ একটা টয়োটা গাড়ি করে, ওরা যে গাড়িগুলো ইউজ করে বেসিক্যালি, তালিবান ফাইটার্স, বাচ্চা বাচ্চা ছেলে, 18, 19, 20 বছর ছেলে এলো, তাদের ফ্ল্যাগ নিয়ে, সাদা ফ্ল্যাগ নিয়ে এসে আমাদেরকে ওই জোহেবকে বললো যে ইমিডিয়েট গাড়ি ঘোরাও, আমাদের সঙ্গে তারখেল যেতে হবে। তারখেল ইজ, আই থিঙ্ক দ্য নেম অফ দ্য প্লেস ইজ তারখেল, উইচ ইজ এট দ্য ব্যাক অফ দ্য এয়ারপোর্ট। সেখানে আলোকোজাই ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। আলোকোজাই হচ্ছে আফগানিস্তানের একটা বিরাট বড় কোম্পানি, ওটা পুরোটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তখন যখন নিয়ে যাওয়া শুরু করলো, তখন প্রত্যেকের একদম দে ওয়ার ফ্রোজেন টু ডেথ, আই এম টেলিং ইউ। প্রত্যেকে ভাবলো ইট ওয়াজ এ কিডন্যাপিং। আমার সঙ্গে আমার অনেক সহকর্মী ছিলেন এবং কাশ্মীরেরও কিছু আমার সহকর্মী ছিলেন, প্রফেসর আসিফ, প্রফেসর আদিল, তারা ইউনিভার্সিটির বাক্তার ইউনিভার্সিটিতে কাজ করতেন। আর কারদান ইউনিভার্সিটির মধ্যে সর্বজিৎ মুখার্জি ছিলেন, তিনি হয়তো আমাকে শুনছেন এখন, সর্বজিৎ দা, আমি কমাল বলছি। আর আমার আরেক কলিগ, ইন্ডিয়ান কলিগ রামও ছিলেন, তিনি আমার সঙ্গে কাবুলে ওই ইন্টারন্যাশনাল স্কুলটিতে চাকরিও করতেন। তো সবাই তখন ভয়ঙ্করভাবে, মানে তারা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আর মহিলারা তো বলা বাহুল্য, মানে তারা তো ধরে রাখতে পারেননি। তখন আসিফ ভাই দুয়ায়ে সাফার পড়তে শুরু করে, ডক্টর আবিদুর তাই শুরু করেন, তিনি লখনৌয়ের বাসিন্দা। এইভাবে আমরা দেখলাম বেশ খানিকক্ষণ ওরা আমাদেরকে নিয়ে গেল এসকর্ট করে। নেওয়ার সময় একটা জায়গায় দে স্টপড and 2 Taliban fighters basically got into our bus. এসে বললো, সালাম আলাইকুম ভাইজান, आप बेफिक्र रहो क्योंकि ये इस्लामी हुकूमत है, आपको कुछ नहीं होगा। আচ্ছা, এটা বলার পরে আমি অনেকটা আশ্বস্ত হলাম এবং বাদ বাকি তোর একটু স্বস্তি ফিরলো, ধরে প্রাণ ফিরলো বলাই যেতে পারে। তারপর আমি দেখলাম ওরা আস্তে আস্তে করে, ওইটা পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কোনো সাধারণ মানুষ টানুষ থাকে না, রাস্তার দুধারে তালিব ফাইটার্স, বাচ্চা বাচ্চা ছেলে সব ভর্তি, হেভি মেশিন গানস, আর্টিলারি নিয়ে, ঠিক আছে, এবং কালাশনিকভ তো নট টু মেনশন ছিলই। তারপর আস্তে আস্তে ওরা একটা ইন্ডাস্ট্রিয়াল একটা এরিয়ার মধ্যে ঢুকলো। সে জায়গাটা খুব সুন্দর, একটা কোম্পানি, সেখানে সবুজ গালিচা পাতা ঘাসের মতো একটা সুন্দর জায়গায় সমস্ত লোককে বললো ভাইজান বলে ভাইজান আপ সারে লোক ইহা পে बैठ जाओ। তারপর ঠান্ডা পানি নিয়ে আসলো, জল নিয়ে এসে সকলকে দিল। এবং ফাদার জেরম আমার সঙ্গে ছিল, তার একটু শারীরিক সমস্যা ছিল, তাকে বললো अगर आपकी दवाई की जरूरत है वो भी बोल देना, वो भी हमारे पास मौजूद है।
আচ্ছা। তো যাই হোক সব ঠিকঠাক ছিল, ততক্ষণে ভয়ে লোকের অনেকটা কেটেছে। হ্যাঁ। আসিফ ভাই আমার সাথে ছিল, আসিফ ভাই বলল যে কোনো সমস্যা হলে আই উইল হ্যান্ডেল দিস। আসিফ ভাই প্রচন্ড বীরত্বের কাজ করেছে, হ্যাঁ। ঠিক আছে। তারপরে কি হলো, তারপরে বললো যে ঠিক আছে আমরা এবার তোমাদের পাসপোর্টগুলো 1 by 1 আই উইল বি চেকিং ইট। যিনি বলেছিলেন তার নাম ছিল হামিদ, বেশ। কমান্ডার হামিদ। হ্যাঁ। তা এবং তিনি ইংলিশ জানতেন আর উর্দু ভাষা জানতেন। হ্যাঁ। আমি দেখেছি আফগানিস্তানের একটা বিরাট অংশ উর্দুতে কথা বলতে পারে এবং মডার্ন তালিবানরা তো ইংলিশেও কথা বলতে পারে। তারপর সকলের নাম ঠাম নিল, বলল একটাই কথা বললো যে আপনারা কোনো মিথ্যে কথা বলবেন না, কোথায় কাজ করতেন আপনারা, যে যেখানেই কাজ করতেন আমরা কিচ্ছু করবো না। তো আস্তে আস্তে আমাদের সব নাম নিল, নেওয়ার পরে আমাদের সঙ্গে সমস্ত ছবি টবি ওরা তুলছিল দেখলাম। তারপর আমাদেরকে খুব ভালো করে কাবুলি পোলাও আর মাংস আমি ঠিক খাইয়েছে। এইখানেই তোমাল জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনি যে বর্ণনাটা দিচ্ছেন তো বেশ কয়েক ঘন্টার ব্যাপার, মানে শুধু ঠান্ডা জলে তো মানে খিদে মিটবে না, তো না, তখন কাবুলি খাবার খাইছি। দাবার বা তার আগে মানে এটা যদি লাঞ্চ ধরি তার আগে কোনো জল খাবার বা কোনো কিছু দেয়া হয়েছিল বা মানে আপনারা নিশ্চয়ই খাবার দাবার ক্যারি করছিলেন না, তো না। তো নিঃসন্দেহে না, ওরা বলেছিল, ক্ষুধার্ত ছিলেন। ওরা অ্যাকচুয়ালি আমাদেরকে বলেছিল যে আপনাদের দেখে তো মনে হচ্ছে সারাদিন পেটে কিছু পড়েনি, একদম। 18-19 ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়েছিলেন। এখন ঘটনা হচ্ছে ওরা আমাকে সঙ্গে সঙ্গে দুজন তালিবান সোলজার বলল, হ্যাঁ। দেখুন এখানে আমিরুল্লাহ সালের লোকও আছে, ওরা আচ্ছা। আপনাদের মেরে আমাদের বদনাম করতে চায় এবং আচ্ছা। আইসিস বা দাইশ রয়েছে। তালিবানের সব থেকে বড় শত্রু হচ্ছে দাইশ আর আইসিস, ইসলামিক স্টেট, ঠিক আছে। বলো ওরা মেরে আমাদের নামে বদনাম করতে পারে, আমাদের দায়িত্ব আপনারা হচ্ছে আমাদের মেহমান, আপনাদেরকে ভালো করে খিদমত হিফাজত দুটোই করা। একদম। এই জন্য আমরা আপনাকে এখানে নিয়ে এলাম, আপনাদের রেজিস্ট্রি থাকলো, কেউ যদি গায়ে হাত দেয় পিঠের চামড়া তুলে নেবো। হ্যাঁ। আমাদেরকে আচ্ছা, বলছে এখানে পুরোটা আপনাদের এন্ট্রি হলো যে আপনারা কে, কি পরিচয়, কোথায় কাজ Yes, করতেন yes. এবং কোন দেশের নাগরিক, সেইটা হলো। সেই। মেহমান নওয়াজির কথা হচ্ছিল, তো তারপরে খাবার সার্ভ করলো, মানে লাঞ্চ আমরা ধরতে পারি। Yes, yes, yes. কি মেনু কি? মেনু বলতে কাবুলে দুটো খাবার খুব প্রসিদ্ধ, এক হ্যাঁ। হচ্ছে গিয়ে কাবুলি পোলাও, হ্যাঁ। ওয়ার্ল্ড ফেমাস, আর 2 নম্বর হচ্ছে গিয়ে টিক্কা কাবাব উইথ নানে খুশ, মানে ড্রাই নান, আচ্ছা। ফার্সিতে নানে খুশ, খুশ নান। সেটা মধ্যে দুটোর মধ্যে ইয়েটা দিয়েছিল আমাদের কাবুলি পোলাও উইথ মিট, Okay. ঠিক আছে। তো সেখানে খুব মানে সবাই খুব ভুরি ভোজন করেছে আর কি, সবাই দারুণভাবে খেয়েছে, তালিবান সোলজার্সরা আমাদের সাথে খেয়েছে, ফটো টটোও তুলেছে আর কি। আচ্ছা। এবং আমাদেরকে বলেছে কোনো ভয় নেই, এবং যারা যারা টয়লেটে যেতে চাইবে তাদেরকে নিজস্ব টয়লেটে নিয়ে গেছে, বলেছে আব্বে ফিকার রো क्या प्रॉब्लम है आप हमारी मेहमान है। আর আমাদের সঙ্গে যারা ছিল তারা বেশিরভাগই খুব মানে ভালো জায়গায় কাজ করতো, আজিজি ব্যাংক, ট্যাঙ্ক ইত্যাদি। তারপর আমরা টিচার ছিলাম, প্রচুর প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিল, ইভেন কি সোনার দোকানে কাজ করার সেই স্বর্ণকারও ছিল। সবাইকে একদম রেসপেক্ট দিয়েছে, কোনো কিচ্ছু খারাপ ব্যবহার করেনি। জিজ্ঞেস করেনি যে কেন এই মুহূর্তে দেশ ছেড়ে যাচ্ছেন, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। तालिबान कमांडरটা কিন্তু আমাদের বারবার বলছিল যে ভাইজান देश छोड़ के मुल्क छोड़ के क्यों जा रहे हो, यहाँ पे आप हमारी मदद के लिए रुक जाओ। जो उस्ताद है वो सैटरडे को स्कूल खोलो, जो इंजीनियर है प्रोजेक्ट में वापस जाओ, हम लोग आपकी उस्ताद टीचर, उस्ताद माय टीचर, राइट, दैट्स राइट। আমাকে বলছে যে उस्ताद आप क्यों जा रहे हो, क्या प्रॉब्लम है आपका। আমি বললাম যে না না অ্যাকচুয়ালি উই নিড টু গেট ব্যাক। তখন বললো ওকে ফিলহাল আপ জানা চাহতে हो चले जाओ, अगर वापस आ जाओ क्योंकि वी विल बी बिल्डिंग ए न्यू अफगानिस्तान टुगेदर। এটা ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু সেদিন যদি চাইতো আমাদের প্রত্যেককে ওরা হয় কিডন্যাপ করতে পারতো বা মেরে ফেলতে পারতো, কারণ এই দুটো কাজই ওরা সাধারণত করে থাকে আগে। তো সেক্ষেত্রে আমাদের প্রচন্ড লাগ ভালো, আমি বলবো এটাই যে আমরা একদম অক্ষত অবস্থায় আবার গার্ড করে আমাদের পাঠিয়ে দিয়ে গেছে, বলেছে যদি কেউ ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আচ্ছা, এই যে 200 জনের প্রায় 200 জনের আপনাদের দলটাতে কোনো মহিলা ছিলেন? প্রচুর প্রচুর প্রচুর। আচ্ছা, প্রচুর। আর এই তালিবান মানে যারা আপনাদের এই জিজ্ঞাসাবাদ করছিল তাদের টিমে কোনো মহিলা ছিলেন? নো, তালিবান তো দেখুন এটা পুরোটাই প্যাট্রিয়ার্কাল একটা সোসাইটি এবং ইটস এ স্টুডেন্ট মুভমেন্ট অফ দ্য পাশতুন পিপল অ্যাক্রস দ্য বর্ডার্স অফ আফগানিস্তান এন্ড পাকিস্তান, ইউ নো দ্যাট, কেপিকে এবং আফগানিস্তান থেকে। আপনার টিমে যে মহিলারা ছিলেন তাদের সঙ্গে কিরম ব্যবহার করলো? প্রচন্ড ভালো, মহিলাদের তো আলাদা করে বসিয়ে তাদেরকে ইনফ্যাক্ট ঘাসে বসায়নি, তাদেরকে ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে বসিয়েছিল। আচ্ছা, তাদের একদম আলাদা, তার দিকে চোখ তুলেই তাকায়নি, কোনো চোখ তুলেই তাকায়নি তাদের, কারণ ওদের সমাজে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে গিয়ে বিয়ে না করা অবধি মহিলাদের সঙ্গে কোনো রকম ইন্টারাকশন হয় না। আচ্ছা, এটা স্ট্রিক্ট রুল তালিবদের। তালিব কথাটাই বেশি চলে। তালিব ইজ এ স্টুডেন্ট বেসিক্যালি হু স্টাডিড এট এ মাদ্রাসা and has got all the knowledge of their religion.
তো একদম। এটা আমাদের সঙ্গে হয়েছে। একদম। আমি এই পাশাপাশি দুটো ছবি, একদিকে কিষান আমাদের বললেন যে তালিবানি দুঃস্বপ্নের ছবিটা, যেখানে চাবুক মারার ভয় দেখানো হচ্ছে, যেখানে বন্দুকের গুলি ছোঁড়া হচ্ছে, পরপর ফায়ারিং হচ্ছে, আবার পাশাপাশি একেবারে তমাল যে ছবিটা তুলে ধরলো সেটা কিন্তু আশ্বস্ত হওয়ার মতো ছবি, যে তালিবানরা নিঃসন্দেহে ভালো ব্যবহার করেছে, শুধু ভালো ব্যবহার করেনি, মেহমান নওয়াজি অর্থাৎ অতিথি সৎকারের আপ্রাণ চেষ্টা করেছে। আমি এই আলোচনায় আবার আসবো, কিন্তু ঠিক এইখানে দুটো ছবি পাচ্ছি। যারা আফগানিস্তান থেকে আসছে, বিশ্বাস করুন তাদের মধ্যে ঠিক পরস্পর বিরোধী দুটো ছবি। একদল মনে করছেন যে তালিবানরা সাক্ষাৎ মৃত্যুদূত, একেবারে রাক্ষসের মতো ব্যাপার আর কি, সবটাই কালো। আর আরেক দল মনে করছেন যে না, তালিবান তারা অন্তত যেটুকু দেখেছেন তাদের মধ্যে খুব খারাপ, একেবারে অন্ধকার। না, ছবিটা তালিবানদের ক্ষেত্রেও সেই রকম নয়। আমি পাশাপাশি যারা আফগানিস্তান থেকে ফিরে এলেন তাদের দুটো পরস্পর বিরোধী ছবি সমানভাবে আপনাদের সামনে তুলে ধরব। দু দশকের লড়াই, হাফ ডজন খানেক হলিউডি ছবি তৈরির পর তালিবানের সঙ্গে শান্তি চুক্তি করে কার্যত রাতারাতি আফগানিস্তান ছেড়েছে আমেরিকা। সেখানে এখন তালিবানি রাজ। কেউ এখনো সেই সন্ত্রাসের উপত্যকায় আটকে থেকে আতঙ্কের প্রহর গুনছেন, কেউ আবার ফিরে আসতে পেরেছেন, কেউ একেবারে শান্ত, আবার কারো চোখে মুখে এখনো আতঙ্ক। কার্শিয়াংয়ের বাসিন্দা প্রসন্ন লামা কাবুলে ইতালীয় দূতাবাসে সিকিউরিটি সুপারভাইজারের কাজ করতেন। ডেনমার্কের সেনার সাহায্য নিয়ে কোনো ক্রমে দেশে ফিরেছেন। রাস্তায় চলছে গুলিবর্ষণ, রাস্তার মধ্যে বহু মানুষের ছোটাছুটি, ভিড়ে ভিড় গোটা আফগানিস্তান জুড়ে। এবং এই মুহূর্তে আফগানিস্তান থেকে একেবারে গ্राउंड जीरो सिचुएशन देखे एसें प्रसन्न लामा। कंडीशन तो बहुत ख़राब है वहाँ का, जैसे कि मैं ग्राउंड जीरो से आया हूँ, लेकिन बताना चाहूँगा सिर्फ जो भी वहाँ का लोकल है सब भागना चाहता है वहाँ, क्योंकि वहाँ पहले जो 20 साल का जो तालिबान ने किया था वही अब फिर दोबारा से ना हो जाए, फिर उसी चक्कर से भाग रहा है। डरे तो अब वही थे, जैसे कि अब गोलीबारी हो रहा था, चल रहा था, अब हवा में तो चल रहा था, लेकिन क्या पता लग जाए। कमरे से बाहर निकला तो ट्रैफिक में भी वो तालिबान था। डेनमार्क एम्बेसी का बंदे भी था हमारे साथ काम करने वाला ग्रुप का, तो वो लोगों ने जाके बात किया। शायद वो लोगों ने एयरपोर्ट में जो उस लोगों का डिप्लोमेटिक बैठा हुआ था उससे बात किया, तो वो लोगों ने हम लोगों को 90 लोग को बैरून होटल से बाहर निकाल के पीछे के रास्ते से काया बेस बोलता है अमेरिका का, वहाँ ले जाके वहाँ से हम लोगों को बस में ले जाके एयरपोर्ट पहुँचाया। अभी रिलैक्स हूँ, अभी थोड़ा स्ट्रेस तो है, मतलब वो चीज़ देख के। দক্ষিণ কলকাতার যতীন দাস রোডের সর্বজিৎ মুখোপাধ্যায়ের অভিজ্ঞতা অবশ্য অন্যরকম। কাবুলের কান্দার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপকের নজরে এখনকার তালিবান আর সেই দুদশক আগেকার তালিবানের মধ্যে অনেক ফারাক। আপনি বলছেন কারুর মাথা চুল কেটে দেওয়া হয়েছে, ইয়েস হয়েছে। কেন হয়েছে? ওই প্রান্তিক লোকগুলো যারা আজকে ক্ষমতায় এসেছেন, যেই সাবল্টান লোকগুলো যারা ক্ষমতায় এসেছেন, তারা তাদের সেই পুরনো গ্রামীণ সংস্কৃতির অনুযায়ী চোরকে ওরকমভাবেই তারা শাস্তি দিচ্ছেন, এবং সেই শাস্তিটা হয়ে যাচ্ছে এক রকমের আমাদের সময় একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের পর্যায়ে উঠে আসছে। গুলি চলছে কিভাবে, কেন গুলি চলছে? লোকের ওপর কিন্তু গুলি চলছে না, গুলিটা চালাচ্ছে কিন্তু কিছু সংখ্যক বিদেশি সৈন্য এবং সেই দেশের সৈন্য, যারা এই সমস্ত লোকেরা যারা আপনার ময়দানে হাওয়াইয়ের দিকে তারা যাচ্ছেন তাদেরকে ডিসকারেজ করবার জন্যে দে আর ইনফ্যাক্ট শুটিং ইন এয়ার ফর দ্যাট ম্যাটার। আজ থেকে ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটিতে এক্সাম শুরু হচ্ছে, সেমেস্টার এন্ড এক্সাম শুরু হচ্ছে অনলাইন। সুতরাং আমি ছুটিতে অ্যাকচুয়ালি আমি এসেছি। আবার যাবেন? অবশ্যই যাব। সবাই অবশ্য একটা বিষয়ে একমত, কারোর যেন প্রাণহানি না হয়, যে যার মতো যেন নিজের ঘরে ফিরতে পারে। আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আরও একবার তমাল ভট্টাচার্যের কাছে যাব। তমাল, আমার প্রথম প্রশ্নটা অবশ্যই যে ওস্তাদ বলেই প্রায় বলতে হচ্ছে যে মাস্টারমশাই আপনি কি ফিরে যাবেন আফগানিস্তানে, যে প্রশ্নটা আপনাকে সেই তালিবানরা করেছিল। এখন ব্যাপার হচ্ছে কি, ওস্তাদ সর্বজিৎ আমার সঙ্গেই ছিল সারাক্ষণ। হ্যাঁ, ওস্তাদ সর্বজিৎ আমার সঙ্গে একমত। হ্যাঁ, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, অবশ্যই যদি সেরকম পজিশন থাকে কেন নয়,
কারণ বেসিক্যালি ওরা যদি আমাদের সেফটিটা দিতে পারে, যদি আমাদেরকে সেইভাবেই সম্মানটা করতে পারে, যদি আমাদের সেফটি সিকিউরিটি ওদের দায়িত্ব থাকে, আই ডোন্ট সি এনি প্রবলেম গোয়িং ব্যাক টু আফগানিস্তান। বাট অ্যাজ অফ নাও আই এম নট। তমাল, আমি এখানে আরেকটা প্রশ্ন আপনাকেই করব, সেটা হচ্ছে আপনি, আমি জানি না তখন নিশ্চয়ই সেই সময়ও আফগানিস্তানে ছিলেন, আমরা নিউ ইয়র্ক টাইমস দেখে খবরটা জেনেছিলাম, তারপর তো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো 8ই মের ঘটনা। এই বছর 8ই মে আফগানিস্তানে মেয়েদের একটা স্কুল, সেখানে তালিবানরা বোমা মারে এবং 90 জন ছাত্রী স্কুল ছুটির সময় 4টের সময় তারা বাইরে বেরোচ্ছিল, 90 জন ছাত্রীর প্রাণ যায়। সেই আফগান মাদের বুক ফাটা কান্না, প্রথমে মার্কিন সংবাদ মাধ্যমে, তারপর আমরা ভারতবর্ষেও সেই ছবি পাই, ভয়ঙ্কর সেই ফুটেজ। স্কুলে বাচ্চাদের ওপর, মেয়েদের ওপর, ছাত্রীদের ওপর, একটা শিক্ষক হিসেবে নিঃসন্দেহে আপনাকে খারাপ লাগার কথা। আমি বলছি এরপরও যেতে চাইবেন, নাকি এর অন্য কোনো ব্যাখ্যা আছে যে একটা তালিবান যারা আপনাদের সঙ্গে অত্যন্ত সহৃদয় ব্যবহার করলো, মহিলাদের সম্মান জানালো এবং তাদের নিয়মকানুন যা আছে মেনে আপনাকে প্লেন অবধি কার্যত পৌঁছে দিল, আরেকটা তালিবানের মুখ যারা মেয়েদের স্কুলে যেতে দিতে চায় না, যারা মেয়েদের স্কুলে বোমা ফেলে এবং 90 জন নিষ্পাপ ছাত্রীকে হত্যা করে? অ্যাকচুয়ালি আমি একটু বলে রাখি, এখানে হয়তো আপনাদের ইনফরমেশনে একটু ভুল আছে। যেই এরিয়াটাতে বোম মারা হয়েছিল তখন আমি অলরেডি কাবুলে, আমি পড়াচ্ছি আমি স্কুলে, সেই এরিয়াটা হচ্ছে গিয়ে মাইনরিটি হাজারা কমিউনিটির, হু আর শিয়াস, ওকে। আচ্ছা। এবং যারা বোম মেরে হত্যা করেছিল নৃশংসভাবে 90 জন বাচ্চাদের, তারা তালিবান নয়, তারা ছিল অন্য একটি জঙ্গি গোষ্ঠী, এবং সেটা প্রুভেন, সেটা নথিপত্র রয়েছে, আমরা পেপারেও পড়েছি। হতে পারে তমাল, দেখুন আমার সোর্স আমার এই মুহূর্তে মোবাইলেই আছে, সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস প্রথম খবরটা ব্রেক করে, তারপরে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এবং নিউ ইয়র্ক টাইমসে লেখাও হচ্ছে যে তালিবানরা নিজেরাই করেছে, কিন্তু তারা স্বীকার করছে না। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এক্স্যাক্টলি আফগানিস্তানের মাটিতে তখন আপনাদের কাছে খবরটা ঠিক কি ছিল? আমার কাছে সবথেকে জীবনের সবথেকে বড় শক ছিল যে আমরা যাদেরকে তৈরি করছি ভবিষ্যতের জন্য, সেই মানুষগুলোকে কেড়ে নেওয়া হলো সম্পূর্ণতা পাওয়ার আগে। কিন্তু আমরা খবর অনুযায়ী যা পড়েছিলাম সেটা হচ্ছে দে আর নট তালিবানস। আমরা তো কোনো মিলিটারি এক্সপার্ট নই বা পলিটিক্যাল এক্সপার্ট নই, আমরা বলতে পারবো না, আমরা খবরের উপর বিশ্বাস করে থাকতে হবে। একদম। আমরা আফগানিস্তানের তোলো নিউজে এটা পড়েছিলাম। তো আমি এটাই বলবো, সেটা ছিল আমার জীবনের সবথেকে মানে হার্ট ব্রেকিং মোমেন্ট, যে আমি হতে পারি অন্য একটি স্কুলের টিচার, কিন্তু সেই বাচ্চাগুলো তো আমার কাছে মানে ঠিক একদম আমাদের সবার সন্তান, পৃথিবীর যে কোনো স্টুডেন্ট আমার কাছে স্টুডেন্ট, এটাই আমি মনে করি। তো সেক্ষেত্রে আমার সেই সময় খুব রাগ হয়েছিল, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি সেই সময় ভেবেছিলাম যে না, অনেক হয়েছে, এই দেশটা শুধরাবে না, আমি চলে যাব। তো সেই সময় আমার একটা মানে আউটব্রেক অফ ইমোশন হয়েছিল। সেটাই তো স্বাভাবিক। আমি বলছি তমাল, এখন যেটা শোনা যাচ্ছে যে মেয়েদের কর্মক্ষেত্রে, ধরুন সংবাদ মাধ্যমে, আমি মিডিয়ার পার্টটা বলতে পারি, যে স্টেট ওন যে মিডিয়া আছে, টেলিভিশন চ্যানেল আছে, মহিলা সহকর্মীদের তারা বলে দিয়েছেন অফিস থেকে যে আপনারা অফিসে আসবেন না, একেবারে সরকারি অফিস থেকে সেই রকম নির্দেশ গেছে যে আপনারা অফিসে আসবেন না। আমি বলছি এটাও তো অত্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে একটা চূড়ান্ত, মানে কেউ বলছেন 20 বছর, আমি খানিকক্ষণ আগে যে এমপি ওখান থেকে এসছেন তার সাক্ষাৎকার দেখছিলাম, আমি বলছি তিনি বলছেন যে 100 বছর মেয়েদের এইভাবে ঘরে ঢুকিয়ে দেয়া, আফগানিস্তানকে 100 বছর পিছিয়ে দেয়া। আপনার মতটা জানেন? এখন দেখুন, আমি জানি না যে অন্য জায়গায় কি হয়েছে, আমি শুধু আপনাকে একটি উদাহরণ দিতে পারি। আমাদের যে স্কুলটি ছিল কার্ডন ইন্টারন্যাশনাল স্কুল, তাইমানি 8th স্ট্রিটে, আমাদের স্কুল কিন্তু চালু হয়ে গেছে, এবং আমাদের স্কুলে যে মহিলা শিক্ষিকা যারা ছিলেন, দে আর অল জয়নিং, ওকে। কিন্তু কিছু রেস্ট্রিকশনস ওরা ইম্পোজ করেছে, যেটা নাকি সম্পূর্ণ মিডিয়েভেল, আই বিলিভ সো। তার সত্ত্বেও মেয়েরা কাজ করছে, এবং আজিজি ব্যাংকে আমার যে বন্ধুরা ছিল তাদের কাছ থেকেও শুনলাম মেয়েরা আস্তে আস্তে দে আর রিটার্নিং টু দেয়ার ওয়ার্কস। আপনি অত্যন্ত আশার এবং একদম আলোর কথা বলছেন তমাল, অনেক ধন্যবাদ তমাল। আমি একবার কিষানের কাছে যাব। কিষান, আপনার যদি আবার একই রকম ওই ইতালীয় দূতাবাস থেকে ডাক আসে যে তালিবান শাসিত আফগানিস্তানে চাকরি করার জন্য আপনাকে যেতে হবে, আপনি যাবেন? হ্যাঁ, যেতে তো হবে, কারণ আমার বাচ্চা কাচ্চাকে এখনো পড়াশোনা করছে স্কুলে, ওদের জন্য তো ভবিষ্যৎ দেখতে হবে, আর আমরা পেনশনে তো মানে পৌঁছায় না, ওর জন্য আমাকে আবার ফিরে যেতে হবে ওখানে। আমি বলছি যে আপনারা যখন ছিলেন, আপনি তো দীর্ঘ 4 বছর ছিলেন কিষান, আমি বলছি 2019 থেকে এই 21 অবধি 34টা আত্মঘাতী হানা,
বোম্বিং, শুধুমাত্র আমি কাবুল ধরছি, আমি অন্য কোনো প্রদেশ ধরছি না, শুধুমাত্র কাবুলে এই ধরনের একটা হিংসাস্ত্রী পরিস্থিতি ছিল। তো সেই ক্ষেত্রে একটা দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব আপনাদের ওপর ছিল, তো কতটা ঝুঁকির সেই কাজটা ছিল কিষাণ? আমাদের মানে আমরা যে যে এলাকায় ছিলাম সেটা হচ্ছে গ্রিন জোন। গ্রিন জোনে কোনো মানে ভয় ছিল না, খালি আমরা বডি আর্মার লাগিয়ে বন্দুক লাগিয়ে আমরা নিজেদের মানে ওদেরকে মানে ওদেরকে বডিগার্ড হিসেবে আমরা কাজ করতাম ওদের। একেবারেই কাবুল বিমানবন্দরে প্রতিদিন যারা প্লেনের অপেক্ষা করছেন সেই অসংখ্য মানুষের মধ্যে ভারতীয়রা আছেন, হ্যাঁ দুর্ভাগ্যের হলেও বাঙালিরাও আছেন। যেরকম শখের বাজার, বেহালা শখের বাজারের সংঘমিত্রার কথা এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখালাম। এখন কথা হচ্ছে যে ভারতীয় রাষ্ট্রদূত তিনি সবার আগে ফিরে এলেন ভারতে, যার ফলে ভারতীয় দূতাবাস এই মুহূর্তে কোনো ভারতীয়কে গাইড করার জায়গাটায় নেই, কোনো দিশা দেখাতে পারছে না। অনেকেই মনে করছেন যে এটা ভারতের কূটনীতির পক্ষে মোটেই সুখকর নয়। সবথেকে বড় কথা, ভারতীয় নাগরিকদের পক্ষে এই অবস্থান, এই পদক্ষেপ নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আমি বিতর্কটা প্রথমে প্রতিবেদন দেখাবো, তারপর আলোচনা আসবো। দেখুন, তালিবানের হাতে আফগানিস্তান ছেড়ে দিয়ে কার্যত রাতের অন্ধকারে কাবুল ছেড়েছে আমেরিকা। আর সেই আমেরিকাকে এবার হুঁশিয়ারি দিয়ে তালিবান বলল, চুক্তি অনুযায়ী 31শে অগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ না হলে তার পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে। এখন কি করবে আমেরিকা? কারণ আফগানিস্তানে এখনও তাদের বহু নাগরিক আটকে আছে অসংখ্য ভারতীয়। এরকমই একজন সুজয় দেবনাথ, বাড়ি উত্তর 24 পরগনার অশোকনগরে। আফগানিস্তানে মার্কিন সেনার কেটারিং সার্ভিসে কাজ করতেন, এখনও কাবুল বিমানবন্দরে আটকে রয়েছেন। এই মুহূর্তে সুজয় দেবনাথ আমাদের সঙ্গে রয়েছেন এবং কাবুল বিমানবন্দরের কি অবস্থা তিনি আমাদের দেখাবেন। ফোর পাঁচিলটা টপকে মানুষ আসছে, এতগুলো পাঁচিল দাও, প্রত্যেকটা এর মধ্যে রাস্তা আছে এবং তার সিকিউরিটি আছে, আপনি দেখতেও পাচ্ছেন পাঁচিলগুলো চারিদিকে পুরো এরিয়ার মধ্যে পাহারা দিচ্ছে আমেরিকান সেনা। দেখানো সম্ভব? গাড়িগুলো দাঁড়ানো, দেখতে পারবেন কি জানি না, ছোট গলিদের মধ্যে দেখতে অনেক দূরে। ওই পাঁচিলের ওই পাশে আমাদের যাওয়ার পারমিশন। সোলজার আমার সঙ্গে আসছে, আমার কাছে আছে, আমার একটা ছোট মেয়ে আছে। আমি যখন আসি তখন তার বয়স 2 মাস 13 দিন। মনে অনেক খারাপ, হয়তো মুখে হাসি, মন তো খারাপ। সুজয়ের মতো বহু ভারতীয় নাগরিকই এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন, আর এর জন্য বিরোধীরা দায়ী করছে মোদী সরকারের গোয়েন্দা ব্যর্থতাকে। তাদের বক্তব্য, তালিবান তো একদিনে কাবুলে পৌঁছয়নি। আফগানিস্তানে ভারতের দূতাবাস রয়েছে কাবুলে, পাশাপাশি ভারতের 4টে কনসিউলেট রয়েছে জালালাবাদ, কন্দহার, হেরাট এবং মাজারি শরীফে। তাহলে এই পরিস্থিতি আঁচ করে আগে থেকে ভারতীয়দের বের করে আনার প্রক্রিয়া শুরু হলো না কেন? এটা কি কেন্দ্রের গোয়েন্দা ব্যর্থতা নয়? কেন সব ভারতীয় নাগরিককে ফেরানোর আগে তড়িঘড়ি প্রথম বিমানে আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরানো হলো? আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশের প্রতিনিধিত্ব করেন অ্যাম্বাসেডর, তার সেই দায়িত্বটা কিন্তু পুরোপুরি পালন করা উচিত ছিল। এক্ষেত্রে দেখা গেছে যে তিনি সবার প্রথমেই প্রায় বহু ভারতীয়কে ওখানে নিরাশ্রয় অবস্থায় রেখে, অসহায়তার মধ্যে রেখে ভারতবর্ষে ফিরে এসেছেন। এটা কিন্তু কখনোই কাম্য নয়। রাষ্ট্রদূত চলে আসলেন, রাষ্ট্রদূত কি নিজের সিদ্ধান্তে এসেছেন না দেশের সরকারের সিদ্ধান্তে এসেছেন? প্রধানমন্ত্রী মোদী সাহেব রাষ্ট্রদূতকে চলে আসতে না বললে তো তিনি চলে আসেননি। দুর্ভাগ্য হচ্ছে মানুষগুলোর কি হবে এটা বোঝার দায় প্রধানমন্ত্রীর নেই। সেই কারণেই মানুষগুলোকে বিপদের মধ্যে ফেলে রাষ্ট্রদূতকে তুলে নিয়ে আসার ভুল সিদ্ধান্ত তিনি করেছেন বলে আমি মনে করি। রাষ্ট্রদূতের নিয়ে আসার কাজ নয়, তথ্য প্রমাণ যোগাযোগ করা। আমরা জানি যখন লিবিয়ায় গণ্ডগোল হয়েছে, আমাদের তৎকালীন মন্ত্রী ছিলেন দেশের সেনাপতি, আর তিনি নিজে গিয়ে লোকজনকে তুলে নিয়ে এসেছেন। যার কাজ সে করবে, রাষ্ট্রদূত তাদেরকে নিয়ে আসবে না। তিনি ব্যবস্থা দেখেছেন, নিশ্চয়ই সরকারের সঙ্গে কথা বলে এসেছেন, এখান থেকে কমিউনিকেট করছেন। আর আমার মনে হয় অতটা পরিস্থিতি খারাপ হবে না। যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, যারা বলছে নতুন স্বাধীনতা এসছে, সে স্বাধীনতা ভোগ না করে লোক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এই যে ভয়ের পরিবেশ, তালিবানেরও ভাবা উচিত। এদিকে তালিবানের সমর্থনে মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরে মিছিল করে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা ও জৈশ-ই মোহাম্মদ। সূত্রের খবর, এই ছবিগুলি আব্বাসপুর, হাজিরা, সেন্সার, যা নিয়ন্ত্রণ রেখা থেকে বেশি দূরে নয়। এইসব এলাকা থেকে বহু লস্কর এবং জৈশ জঙ্গি আফগানিস্তান গেছিল তালিবানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য। তালিবান কাবুল কবজা করার পর তারা ঘরে ফেরায় আনন্দে মেতে ওঠে এই দুই কুখ্যাত জঙ্গি সংগঠন। শূন্যে গুলি চালিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করে তারা। পাকিস্তান যে পুরোপুরি তালিবানের পাশে রয়েছে তার আরও একটা প্রমাণ এই ছবি। আফগানিস্তানে সাধারণ মানুষ যখন তালিবানের ভয়ে কুঁকড়ে আছে, তখন ইসলামাবাদে তাদের সমর্থনে বাঁধা হলো গান।
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বৃহস্পতিবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। ক্যাপ্টেন জাহাজ ছেড়ে চলে গেলে জাহাজ তো ডুববেই, অনেকেই পুরনো এই ইটালীয় প্রবাদটাকে মনে করিয়ে দিচ্ছেন। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে যাব। এই মুহূর্তে দুর্ভাগ্যের হলেও প্রচুর ভারতীয় এবং তার মধ্যে বঙ্গ সন্তানরাও আছেন, তারা ওখানে আটকে আছেন। আমি বলছি, অনেকে বলছেন যে প্রাথমিক দায়িত্ব তো ভারতীয় দূতাবাসে, সেই দূতাবাসে যদি রাষ্ট্রদূত থাকতেন তিনি দিশা দেখাতে পারতেন, গাইড করতে পারতেন, অন্তত এয়ারপোর্টে সহায় সম্বলহীন অবস্থায় মৃত্যু মুখে কার্যত প্রাণ ভয় কাঁপতে কাঁপতে ভারতীয়দের আটকে থাকতে হতো না। আপনি মানবেন? আপনি যে প্রথম কথাটা বললেন যে ক্যাপ্টেন জাহাজের সাথে ডুবতে হবে, এটা আমাদের দেশে এক্সাম্পল আছে 1971 ওয়ারে আইএনএস কুকরি, তার ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন মোল্লা। একদম সবাইকে বাঁচিয়ে চেষ্টা করে তারপর উনি নিজে জাহাজের সাথে ডুবলেন। আমার কাছে এই জিনিসটা একটু অদ্ভুত লেগেছিল যখন উনি এসে এখানে ইন্টারভিউ দিচ্ছেন, আর আমি তখন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি 1650 কখনো 1800 এতজন ওখানে আছে। ইভেন আমি আপনাদের স্টুডিওতে তমাল ভট্টাচার্য যে এসেছিলেন ওনার সঙ্গেও কথা বললাম, বললাম কোনো রকম সাহায্য ওনারা পায়নি। তা আমার কথাটা হলো, যখন একটা রাষ্ট্রদূত সেখানে আছে আর ওখানে ভারতের বৈধ নাগরিকরা ওখানে আছে, উনি তো তাদের লোকাল গার্জিয়ান, আর এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে তো সেইখান থেকে উনি কি করে আসলো, এটা আমার কাছে একটা রহস্যজনক লাগছে। আরেকটা কথা আমি বলছি, 2015 সালে এপ্রিল মাসে বোধহয় এই ইয়েমেনে যে সৌদি আরবিয়ার সঙ্গে লড়াই লাগবে, আমাদের 21 জন লেবারারকে তুলে নিয়ে গিয়ে কোথায় ওরা গায়েব করে দিয়েছিল, তখন তো আমাদের এয়ারফোর্স এবং নেভি শায়েক লঞ্চ করে মানে 4600-র উপর 650 জনের মতো ভারতীয় নাগরিক এবং প্রায় 1041টা দেশের নাগরিককে উদ্ধার করে নিয়ে আসে, এবং সব রাষ্ট্রদূতরা তখন যার যার জায়গায় ছিল, এবং পররাষ্ট্রমন্ত্রীর যে স্টেট মিনিস্টার জেনারেল ভিকে সিং একটা গ্রামের মধ্যে ঘরের মধ্যে বসে সব কোঅর্ডিনেট করেছিল। তো এই ক্ষেত্রে কি করে চলে আসলো? আর দ্বিতীয় কথা, রাষ্ট্র আমাদের যে ওখানে যে রাষ্ট্র যে অ্যাম্বাসিডার জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে, কেউ নেই ওনার কাছে। 100 জন কমান্ডো ওনার সাথে আসলেন, হ্যাঁ তারাও তো ওখানে থাকতে পারতো, হয়তো একটু জুনিয়র অফিসারকে রেখে আসতেন। একদম হ্যাঁ, সেরকম না করে এরকম একটা, ইট ইজ এ ভেরি ভেরি ব্যাড এক্সাম্পল। ঠিক ঠিক আমি ঠিক এই প্রসঙ্গে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব। গ্রুপ ক্যাপ্টেন দাস, ভারতীয় দূতাবাসের সেই সময় ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত ছিল। অনেকে বলছেন যে তালিবানরা যখন এগোচ্ছে তখন ভারতীয়দের সতর্ক করা, প্রত্যেকে যারা আফগানিস্তানে যতজন ভারতীয় আছে চেষ্টা করা তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং ইভ্যাকুয়েট করা। আমি বলছি তাহলে এই এয়ারলিফটের প্রসঙ্গই আসতো না, আমি যদি সঠিকভাবে সঠিক সময় ভারতীয়দের বের করে নিয়ে আসার ব্যবস্থা করতাম। কোথাও একটা এখানে সিরিয়াস ল্যাপস বলে আপনার মনে হয়? দেখুন, ইভ্যাকুয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডকুমেন্টেশন, রাইট? সেই ডকুমেন্টেশনটা ওগুলো স্ক্রুটিনাইজ করা, মনিটর করে ওগুলোকে মানে ওগুলোকে ঠিক, হু আর এলিজিবল নট এলিজিবল, এইসব জিনিস কিন্তু যারা ট্রেন স্টাফ, আর ট্রেন স্টাফ এম্বাসিতে রয়েছে, তো এম্বাসিতে যেই ট্রেন স্টাফ যদি ওখানে যদি না থাকে, দেন ইট বিকামস একটা খুব বিশাল প্রবলেম। যারা নাকি ইন্ডিয়ান রয়েছে কিন্তু ওরা যদি কোনো সাহায্যই যদি না পায় ফ্রম দ্য ট্রেন স্টাফ, ওখানে কোনো যদি স্টাফই না থাকে, তাহলে হু উইল হেল্প দেম? এখন হয়েছে কি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অনেকজন যত সব ইন্ডিয়ানস যারা ছিল তাদের নিয়ে ফিরে এসছেন, যারা রয়ে গেছে হচ্ছে ওখানকার লোকাল, যারা নাকি আফগান, যারা নাকি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কাজ করছিল তাদের দায়িত্বে ছেড়ে এরা সব চলে এসছে। কিন্তু একটা বিরাট একটা কোথাও ভ্যাকিউম ক্রিয়েট করে চলে এসছে। তাতে হয়েছে কি, যারা সব ইন্ডিয়ান চলে আসতে চাইছিল তারা কিন্তু খুব একটা বিশাল প্রবলেমের সম্মুখীন হয়েছে। এবং এখন ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে প্রতিদিন 2খানা C-17 ফ্লাইট যাচ্ছে। এটা খুব আমার খারাপ লাগে কি, একটা ফ্লাইটের যে ক্যাপাসিটি হচ্ছে প্রায় 300 জন প্যাসেঞ্জার্স, আমি দেখছি রোজ
140, 160, 170, তো দ্যার ইজ অ্যান আন্ডার ইউটিলাইজেশন অফ ক্যাপাসিটি। একদম চমৎকার একটা অংশ ধরেছেন গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনার দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি দ্রুত এই মুহূর্তে কাবুল এয়ারপোর্টের ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সামনে রাখবো, তারপর কাবুলের পর কলকাতায় ফিরতে হবে, তো দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো। ত্রাসের দেশ আফগানিস্তান, যত্রতত্র চলছে গুলি। লাগাতার হচ্ছে মৃত্যু। এমনকি পঞ্চশিরে নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধের মুখে পড়ে শিশুদের পণবন্দি করতেও পিছপা হচ্ছে না তালিবান। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিদেশি নাগরিকরা তো বটেই, সাধারণ আফগানবাসীরাও মরিয়া হয়ে তালিবানের দেশ ছাড়ার চেষ্টা করছেন। কাবুল এয়ারপোর্টের বাইরে ঠিক থেকে ভিড়, দিনের পর দিন অপেক্ষা। সবাই চাইছেন যদি কোনোভাবে বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়া যায়। এরই মধ্যে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলির লড়াইয়ে একজনের মৃত্যুর খবর মিলেছে। বহু ভারতীয় এখনো কাবুলে আটকে, যারা ভাগ্যবান তারা ফিরতে পেরেছেন, বাকিরা এখনো অপেক্ষায়। এরই মধ্যে কেউ কেউ আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে পারলেও নানা জটিলতায় এখনো ভারতে ফিরতে পারেননি। তাদেরই একজন মিরিকের মহেন্দ্রগ্রামের বাসিন্দা রাজু গুরুং। গত 3 বছর কাবুলে মার্কিন সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী। রাজু আপাতত ইংল্যান্ডে। আস্তে আস্তে মানে কবে আসবে ও, কবে আসবে, কবে দেখবো ওকে? আমার ভাইকে চাই, আমার ভাইকে চাই, আমার ভাইকে চাই। বলতে গেলে কান্না এসে গেছে যে আমার ভাইয়ের কি হবে, বুঝতে পারছি কি হবে, আমার ভাইয়ের কি হবে, মানে মনের সে ভাবনাটাকে মানে বার করতে পারছিলাম না। যা হোক, ওখান থেকে আমার ভাই যা বেরিয়ে যাওয়ার পরে আমাদের ভাই ইংল্যান্ডে পৌঁছলো। আমি তো কিছুকে বলতে পারি নাই, তখন ফোন আসছিল, কতদিন বাতে হচ্ছে না, তখন ফোন আসছিল আমাকে, আমি কোনো কিছুকে বলতে পারি না। আমার এখানে কত কথা ছিল বলে পারি নাই, ও আসবে কি আসবে না ওইরকম হয়ে গেছে। তারপরে কথা ফোন আসছিল, তারপরে একটু ভালো হয়েছে, তারপরে আবার এখনো তো আসবে না, আসে নাই। রাজুর মতো আরো অনেকেই কাবুল ছাড়তে পারলেও আটকে আছেন অন্য দেশে, কেউ কাতারে তো কেউ ইংল্যান্ডে। কর্মসূত্রে আফগানিস্তানে যাওয়া অনেকেরই পাসপোর্ট জমা রয়েছে নিয়োগকারী সংস্থার কাছে। চরম বিশৃঙ্খলার মধ্যে অনেকে সেই পাসপোর্টও পাচ্ছেন না বলে খবর মিলছে। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। এবিপি আনন্দ। আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দিয়ে অসংখ্য মন্তব্য আসছে, আমি দ্রুত একটা মন্তব্য নেওয়ার চেষ্টা করি। ফিজা শর্মা তিনি লিখছেন, শক্তিশালী দেশগুলোর উচিত নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করা, আফগানিস্তানের বিপদে মুখ ঘুরিয়ে থাকাটা মানবিকতা নয়। তাপস মুখোপাধ্যায় লিখছেন, আফগানিস্তান থেকে আমেরিকার সেনা সরানো পক্ষান্তরে তালিবানদের নিষ্ঠুর হাতকে আরো শক্ত করে দিল। কৌশিক মিত্র লিখছেন, আমেরিকার ভুলে গোটা উপমহাদেশ বিপদের মুখে পড়ল, এর দায় বাইডেন প্রশাসনের। অর্ক মজুমদার লিখছেন, 20 বছর ধরে আফগানিস্তানে যে শিক্ষিত সমাজ তৈরি হয়েছে তারাই তালিবানকে রুখে দেবে। অমিয় চট্টোপাধ্যায় লিখছেন, বন্দুকের সাহায্যে ক্ষমতা চিরস্থায়ী করার নজির ইতিহাসে নেই, আফগানিস্তানে গণতন্ত্রের জয় হবেই। সৌমেন মণ্ডল লিখছেন, আমেরিকার উচিত পঞ্চশিরকে রসদ, অস্ত্র, সেনা দিয়ে সাহায্য করা। আমি এরপর খানিকক্ষণ আগে যেটা বলছিলাম যে কাবুল থেকে কলকাতায় তো আসতেই হবে, একেবারে সরাসরি রাজনীতির প্রসঙ্গে আসব অথবা তদন্তের প্রসঙ্গে। তার কারণ সিবিআই তদন্ত আজকে শুরু হলো এবং তদন্তের প্রক্রিয়া হিসেবে কাঁকুরগাছিতে যে বিজেপি কর্মী নিহত হয়েছিলেন তার বাড়িতে, সেই অভিজিৎ সরকারের বাড়িতে 5 জন সিবিআই আধিকারিক পৌঁছলেন এবং অভিজিৎ সরকারের দাদা, যার সঙ্গে গত অনুষ্ঠানে আমরা কথাও বলছিলাম, তাকে আজকে ডেকে বয়ান রেকর্ড করা হয়। দ্রুত প্রতিবেদন দেখব, তারপর রাজনৈতিক বিতর্কে আসবো। হাইকোর্টের নির্দেশ মতো রাজ্যে ভোট পরবর্তী গুরুতর সন্ত্রাসের অভিযোগে তদন্ত শুরু করল সিবিআই। সোমবার সকালে কাঁকুরগাছিতে মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 5 আধিকারিক। সিবিআই দপ্তরে নিয়ে যান মৃতের দাদা বিশ্বজিৎ সরকারকে। সূত্রের খবর, সেখানে তার বয়ান রেকর্ড করা হয়। 2রা মে ভোটের ফল ঘোষণার পর মৃত্যু হয় কাঁকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের। পরিবারের অভিযোগ, ভোটের ফল বেরোনোর দিন শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে।
ঘটনার দিন যখন বাড়িতে হামলা হয়েছিল সেই মুহূর্তে ফেসবুক লাইভ করেছিলেন অভিজিৎ। এরকম অত্যাচার কেন করছে এরা? যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে, গাড়ি ঘর সব ভাঙচুর করে দিল। আপনাকে কি বলা হয়েছে যে কোথায় যেতে হবে? তা কিছু বলেন, ওনাদের সঙ্গে যেতে হবে খালি বলেছে। ওনারা কারা পরিচয় দিয়েছেন তো? ওনারা সিবিআই লোক। সিবিআই এর লোক। সিবিআই এর গোয়েন্দাদের সঙ্গে যাচ্ছেন, তো আজকে গিয়ে তাদের বিস্তারিতভাবে জানাবেন যে কি হয়েছিল সেদিন। সেটাই তো। সিবিআই সূত্রে খবর, 2রা মে ঠিক কি হয়েছিল, কিভাবে মৃত্যু হয় অভিজিৎ সরকারের, প্রত্যক্ষদর্শী কারা ছিল, মোবাইল ফোনের ফুটেজ ছিল কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় মৃতের দাদার কাছে। কোর্ট রায় দিয়েছে সিবিআই নিয়ে সেই ইনকোয়ারিতে সহযোগিতা করা, যারা ক্ষতিগ্রস্ত তাদের যাতে বিচার পান তার জন্য তাদের প্রস্তুত করা, আর তাদেরকে পৌঁছে দিয়ে যাওয়া, যে এফআইআরগুলো এখনও হয়নি ভয়ে তাদের দিয়ে এফআইআর করানো, সব বিষয় নিয়ে আলোচনা হবে। দিলীপ বাবুরা বলছে সাহায্য করব, এ করব, তা করব, এর থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে এরা প্রভাবিত করবার চেষ্টা করছে একটি নিরপেক্ষ সংস্থাকে। সংস্থার যে দক্ষতা, সংস্থার যে গরিমা, তা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে দিলীপ বাবুদের এই কাজে, এবং তা প্রমাণিত হচ্ছে বারে বার। সিবিআই সূত্রে খবর, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বা নিজাম প্যালেস থেকে হবে না, এর জন্য খোঁজা হচ্ছে তৃতীয় কোনো জায়গা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রাথমিকভাবে পোর্ট ট্রাস্টের সঙ্গে কথা হয়েছে। পোর্ট ট্রাস্টের কোনো অফিসেই তৈরি করা হবে ক্যাম্প, সেখানেই বসবেন ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তকারী 4টি সিটের প্রায় 80 জন অফিসার। অন্যদিকে 2-1 দিনের মধ্যে শহরে এসে পৌঁছানোর কথা সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার 4 অফিসারের। তারাই ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে দায়িত্বে থাকবেন বলে সিবিআই সূত্রে খবর। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি চেস ক্লক ফরম্যাটে প্রথমে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সুমনবাবু, প্রশ্ন একটাই, সেটা হচ্ছে বিজেপি নেতা সজল ঘোষকে যখন গ্রেফতার করা হয় তখন পুলিশ অতি সক্রিয়, একেবারে দরজায় লাথি মেরে দরজা ভেঙে তাকে বের করে আনা হয়, অথচ বিজেপি কর্মীর খুনিদের ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়। অভিযুক্তের তাই। আপনার সময় শুরু এখন। না দেখুন, আবার নতুন করে প্রমাণিত হলো যে সিবিআইতেই রয়েছে। যে ঘটনাগুলো নিয়ে এত কথা হচ্ছে, সেই ঘটনার মধ্যে কিন্তু বহু তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে, যে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো সংশ্লিষ্টভাবে প্রমাণ করে যে জাতীয় যে কমিশনের তরফ থেকে, মানবাধিকার কমিশনের তরফ থেকে রিপোর্ট তৈরি করা হয়েছে, সেই রিপোর্টে অনেক গাফিলতি আছে। মোট 1969টা অভিযোগের মধ্যে 864টার কোনো তারিখ নেই। খুব দুর্ভাগ্যের এটা যে আপনি যেটা বলছেন 5 জন সিনিয়র বিচারপতি, তার ভেতরে স্বয়ং মুখ্য বিচারপতি আছেন কলকাতা হাইকোর্টে, একেবারে ঐক্যমতের ভিত্তিতে কোনো নোট অফ ডিসেন্ট ছাড়া তারা এই রায় দিয়েছেন। না থাকলেও অন্তত 2 জন বিচারপতির যে ভাষ্য রয়েছে, সেই ভাষ্যটা একদম পরিষ্কারভাবে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু গোটা ঘটনা, মানে যেভাবে তদন্ত প্রক্রিয়া হয়েছে, যেভাবে জাতীয় মানবাধিকার কমিশনের যে টিম তৈরি করা হয়েছে এবং তাতে যেভাবে বিজেপির মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। ফলে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আমরা তুলছি, সেই প্রশ্নগুলো তো তুলতেই পারি আমরা মানে যা রায় হয়েছে, সেই অনেক অবজারভেশন, অনেক প্রশ্ন তোলা হয়েছে, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু তা সত্ত্বেও 5 জনের কেউই রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি। না, রাজ্য পুলিশের উপর মানে সেন্ট্রাল সিবিআই এর উপর ভরসা রাখছে কি করে? আমার তো কথা যে দেখুন, যারা সিবিআই এ 2013 সালেও সিবিআই ছিল খাঁচাবন্দি তোতাবাকি, আর 2021 সালে এসেও মাদ্রাজ হাইকোর্ট বলছে যে সিবিআই কে খাঁচা থেকে বার করে দেওয়া হোক, কিন্তু সিবিআই তো খাঁচা থেকে বেরোচ্ছে না। মূল যে জায়গাটা আমরা তো বারবার ধরে বলছি যে তদন্ত হয়েছে 5 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে যে ঘটনা ঘটেছে মাত্র 188টা, গোটা ঘটনার 9.4%। আমি বারবার ধরে এই কথাটা বলছি যে গোটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ছিল জাতীয় মানবাধিকার কমিশনকে অপব্যবহার করা। আমরা তো বলছি যে উত্তরপ্রদেশে যান, যে উত্তরপ্রদেশের সামনে তার ভিত্তিতে সিবিআই এর তদন্ত একেবারে সরাসরি সুমনবাবু প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্ন নিয়ে গোপাল চন্দ্র মণ্ডলের কাছে যাব। গোপালবাবু, এক হচ্ছে যে সিবিআই যদি শুধুমাত্র খুন, ঠিক যেভাবে বিচারপতিরা নির্দিষ্ট করে দিয়েছেন, খুন, ধর্ষণের অভিযোগ, এই অতি গুরুতর মামলাগুলো তদন্ত করেন, তাতেও অন্তত
41টা মামলায় তদন্ত করতে হবে সিবিআইকে। বারবার সিবিআই বিরুদ্ধে গোটা দেশ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নয়, বারবার প্রশ্ন ওঠে যে পলিটিক্যাল টুল হিসেবে, রাজনৈতিক অস্ত্র হিসেবে সিবিআইয়ের ব্যবহার নিয়ে, এবং নির্বাচন এলে, রাজ্যের নির্বাচন হতে পারে, লোকসভা নির্বাচন হতে পারে, সেই তদন্তের গতি বাড়ে এবং কমে। আপনার সময় শুরু এখন। যে প্রশ্নটা তুলছেন সিবিআইয়ের তদন্তের নিরপেক্ষতা নিয়ে, দেখুন সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের 5 জন বিচারপতি ডিভিশন বেঞ্চ। তারা কিন্তু সিবিআই নিরপেক্ষতা নিয়ে এতটুকু সন্ধিহান নন বলেই কিন্তু এইনিয়াস ক্রাইমের জন্য সিবিআইকে না, তারা সিবিআই নিরপেক্ষতা নিয়ে এই ভার্ডিক্টের কোথাও কোনো সার্টিফিকেট দেননি, বরঞ্চ এই তদন্ত একেবারে জুডিশিয়াল সুপারভিশনে হবে, বিচার বিভাগীয় নজরদারি থাকবে, এইটা নির্দিষ্ট করেছেন। পড়ি তা সেইখানে দেখব কোর্টের কোনো অবজারভেশন কোথাও নেই যে সিবিআই নিরপেক্ষতা নিয়ে কোর্ট কোনো রকম সন্দেহান হয়েছেন। যেটা অধ্যাপক সুমনবাবু বললেন যে সিবিআই নিরপেক্ষতা নিয়ে, দেখুন এখানে দুটো আছে, তদন্ত কমিটি আছে, একটা সিবিআইকে ডাইরেকশন দিয়েছে আর একটা সিট গঠন করা হয়েছে, যেটা হচ্ছে হেইনাস ক্রাইমের জন্য সিবিআই, আর সিট কম গুরুত্বপূর্ণ যেগুলো ক্রাইমগুলো আছে সেগুলোর জন্য। তা এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছি যে যেটা আপনারা তুলছেন বা অনেক মানুষই তুলছেন যে সিবিআই তদন্ত কতটুকু নিরপেক্ষতা। একটা জিনিস স্পষ্ট, রাজ্য সরকারের কোন ইনভেস্টিগেশন এজেন্সির উপরে কিন্তু মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনো আস্থা রাখতে পারেননি বলেই কিন্তু সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, যে সিট গঠন করা হয়েছে সেই সিটেও কিন্তু একজন রিটায়ার্ড জাস্টিসকে তার তত্ত্বাবধানে কিন্তু সিটটা গঠন করার ডাইরেকশন দিয়েছেন। এখানে বোঝা যায় যে রাজ্য পুলিশ প্রশাসন বা তার কোনো ইনভেস্টিগেশন অথরিটির প্রতি মহামান্য হাইকোর্টে কিন্তু খুব একটা বেশি আস্থা নেই। তাহলে একটা জিনিস হচ্ছে যে সিবিআই ইনভেস্টিগেশন নিরপেক্ষতা থাকবে কি থাকবে না, সেটা কি ইনভেস্টিগেশনের শুরুতেই বলা সম্ভব, নাকি ইনভেস্টিগেশনটা হোক, কারণ ইনভেস্টিগেশনটার রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যেই মহামান্য হাইকোর্টকে ডিভিশন বেঞ্চে জমা দিতে বলা হচ্ছে। তা সেই রিপোর্টটা বলতে আমরা অপেক্ষা করি, দেখি না কি আছে না আছে। আগে থেকে যদি একটা কাল্পনিক গল্প ভাবি যে কাল্পনিক জল্পনা করে লাভ কি? সুমন বন্দ্যোপাধ্যায়, দুজনেই কথা বলতে পারেন। আমি জাস্ট দুটো তিনটে কথা বলবো। সেটা হচ্ছে যে প্রথমত 2018 জানুয়ারি মাসে মানে সুপ্রিম কোর্টের 4 জন সিনিয়র বিচারপতি কেন সংবাদ মাধ্যমের কাছে এসেছিলেন এটা আমরা প্রত্যেকেই জানি। দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশন, সেটা তো উত্তরপ্রদেশে যখন ভোট হচ্ছে সেই ভোটের প্রাককালে গত 4 বছরে 4.5 বছরে প্রায় 8,500 সেখানে এনকাউন্টার হয়েছে, সেখানে জাতীয় মানবাধিকার কমিশন যায়নি কেন? এবং প্লাস হচ্ছে আমি যে কথাটা সুমনবাবু যেটা বলছেন এদের একটা খুব ভালো গুণ আছে, কথায় কথায় ইউপিতে কি হচ্ছে, কথায় কথায় বিহারে কি হচ্ছে সেই তুলনা তিনি নিয়ে আসেন। কিন্তু এই রাজ্যের মানুষ, তাহলে আমি এখানে কলকাতায় কি হচ্ছে দেখাই। আজকে মুচিপাড়া থানার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি নেতা সজল ঘোষের পরিবার। দেখুন। ভেঙে পুলিশ আধিকারিকরা ভেতরে ঢুকছেন। এই ছবি ঘিরে তৈরি দ্বন্দ্বের জলই এবার গড়ালো আদালতে। অপরাধে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। মুচিপাড়া থানার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি নেতা সজল ঘোষের পরিবার। সোমবার পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল তারা। এরই সঙ্গে ক্ষতিপূরণ ও পরিবারের নিরাপত্তারও দাবি করা হয়েছে। সিভিল ড্রেসে যেভাবে আমাদের ঘোষবাড়ির দরজা ভেঙে সজল ঘোষকে নিয়ে গেল টেনে হেজরাতে, কোনো মহিলা পুলিশ ছিল না, এবং যেটা ওরা করেছে যে ওরা কোনো কারণ দেখাতে পারেনি, পুলিশের ওভার অ্যাকশন যেটা বলা হয় সেটার বিরুদ্ধে আমরা কোর্টে আপিল করেছি। মাথায় অশোক স্তম্ভ, অশোক চক্র নিয়ে যারা সাধারণ মানুষের ঘর ভাঙে, এটা তো আপনাদের সামনে হয়েছে বলে পৃথিবী জানতে পেরেছে। পুলিশ কমিশনারের কাছে গিয়ে তো আর এর কোনো জবাব পাবো না। হাইকোর্টে আমাদের মতন বিরোধী কণ্ঠের বাঁচার একমাত্র রাস্তা, তাই হাইকোর্টের দরজায় কড়া নেড়েছি। ওর পরিচয় এলাকায় বাহুবলী হিসেবে, যেহেতু মুচিপাড়া থানাটা ওদের পাড়ার মধ্যে, উনি মনে করতেন যে ওখানে পুলিশকে উনি ভয় দেখিয়ে রাখতেন। উনি এত সাহসী বীর পুরুষ, বাড়ি থেকে বেরোন, যার ফলে শেষ পর্যন্ত পুলিশকে দরজা ভাঙতে হয়েছে।
এ তো সজল ঘোষের জন্য কারুর খুব সহানুভূতি আছে এরকম আমার মনে হয় না। বিজেপির কিছু নেতা, ও যেহেতু বাহুবলী, ওর বাড়ি যাচ্ছেন ওকে উৎসাহ দিচ্ছে। আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে সজল ঘোষের পরিবারের দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা। শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কিছুদিন আগে এই অনুষ্ঠানেই আপনাদের দেখিয়েছিলাম যে কেন্দ্রের ইউপিএসসি পরীক্ষায় সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার পদের যে পরীক্ষা, সেখানে একাধিক প্রশ্নে রাজনীতির গন্ধ পাওয়া গেছিল। একেবারে সরাসরি রাজনৈতিক পক্ষপাতের দিক থেকে প্রশ্ন করা হয়েছে বলে দেশ জুড়ে অভিযোগ উঠেছিল, তৃণমূলও সরব হয়েছিল। আর এখন এবার ঠিক উল্টো অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে, যে ডব্লিউবিসিএস পরীক্ষায় একাধিক প্রশ্নে অনেকে রাজনীতির গন্ধ পাচ্ছেন। দেখুন। ইউপিএসসির পর এবার ডব্লিউবিসিএস। কেন্দ্রীয় সরকারের পরীক্ষার পর এবার রাজ্য সরকারের চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের বিষয় নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক। ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন? অপশনে প্রথম নামটি ভি.ডি. সাভারকরের, যাকে গেরুয়া শিবির নিজেদের আইকন মনে করেন। আরেকটি প্রশ্ন ছিল, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ হয়েছে? ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় আরও প্রশ্ন এসেছে, এনআরসি বর্তমানে কি অবস্থায় রয়েছে? এছাড়াও প্রশ্নপত্রে জায়গা পেয়েছে কন্যাশ্রী, সবুজ সাথী বা গতিধারার মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি নিয়েও। সম্প্রতি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের ইউপিএসসির পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস নিয়ে 200 শব্দের রিপোর্ট লিখতে বলা হয়। কেন্দ্রীয় সরকারের ওই পরীক্ষায় দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। রচনাধর্মী প্রশ্নে লিখতে দেওয়া হয়, ভারতে দলীয় রাজনীতি পারিবারিক ব্যবসা হিসেবে ফুলে ফেপে উঠেছে। দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সংকটের প্রসঙ্গেও রিপোর্ট লিখতে বলা হয়। কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষায় এই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন কেন দেওয়া হবে? এই প্রশ্ন তুলে তখন কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিল তৃণমূল। এবার রাজ্য সরকারের পরীক্ষার প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন কেন, সেই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী টুইট করে বলেছেন, যখন ইউপিএসসিতে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন এসেছিল তখন বিরাট শোরগোল পড়ে গিয়েছিল। এখন ডব্লিউবিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। ভণ্ড বিদ্যুৎজনরা এখন কি ব্যাখ্যা দেবেন, সেটাই দেখার। সবুজ সাথী ও অন্যান্য বিষয়, যেহেতু রাজ্য সরকার পুলিশ প্রশাসন পরীক্ষা ইত্যাদি সবই রাজনীতিকরণ করে দিচ্ছেন, তো এর থেকে নতুন কিছু আশা করাটাও ঠিক হবে না আমাদের পক্ষে, আর এই সরকারের পক্ষে এটাই স্বাভাবিক। এই যে অভিযোগগুলো ওনারা করছেন অবাস্তব, কারণ যেটা ইতিহাস ভিত্তিক বা সরকারের প্রকল্প, ঘোষিত প্রকল্প, সেগুলো প্রশ্নে থাকা, তার মধ্যে কোনো অনিয়ম, অন্যায়, পক্ষপাত দুষ্ট এসব কথা আসেই না। মুদ্রার এক পিঠে ছিল ইউপিএসসিতে দিল্লির সরকারের অপদার্থতা, রাজনৈতিক মনোভাব, উল্টো পিঠে আছে পিএসসির মারফত রাজ্য সরকারের একই রকম অপদার্থতা এবং রাজনৈতিক মনোভাব। দুটো পিঠকে বাতিল করে মুদ্রাটাকেই বাতিল করে দেবে দেশের মানুষ। ও বিজেপি বলুন আর তৃণমূল বলুন, একই রকম মনোভাবে চলে, খুব দুর্ভাগ্যের এটা। যে প্রশ্নের উত্তর দিতে গেলেই আপনার কোনো একটি বিশেষ সরকারের নীতি আলোচনা করতে হবে বা সিদ্ধান্ত আলোচনা করতে হবে, তা থেকে আমার নিজের রাজনৈতিক অবস্থান একটা বোঝা যেতে পারে, এই রকম প্রশ্ন দেওয়া উচিত নয়। শাসকেরা সবসময় শিক্ষাকে তো নিজেদের প্রচারে লাগান, ফলে সেই সব কারণে এই সমস্ত প্রশ্ন দেওয়া হয়। সব মিলিয়ে ইউপিএসসির পর এবার ডব্লিউবিসিএস এর প্রশ্নপত্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। একবার তিনি বলছেন কৃষ্ণনগরে বিজেপির টিকিটে দাঁড়ালে জিতবেন, পরক্ষণেই বলছেন তিনি তৃণমূলেই আছেন। গত 13 তারিখ মুকুল রায়ের এহেন পরস্পর বিরোধী বক্তব্যে রাজ্য রাজনীতিতে বিস্তর জল ঘোলা হয়। প্রশ্ন ওঠে, তিনি কি অসুস্থ, নাকি এটা কোনো রাজনৈতিক কৌশল? আসলে মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার বিধায়ক পদ খারিজের দাবিতে একেবারে উঠে পড়ে লেগেছে বিজেপি। এই নিয়েই আমাদের আজকের ব্যঙ্গচিত্র। এখন রাজনীতিতে কার অবস্থান কখন কোথায় সেটা আর কে কবে বুঝেছে। আমাদের অবস্থান কিন্তু একই আছে। আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন। কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ।